দেখবে যে প্রশ্নোত্তরগুলো দিয়েছি সেখানে 10 নম্বরের একটা আছে আর 5 নম্বরে 3টে প্রশ্ন আছে। টেক্সটটা পড়বে, টেক্সটটা খুব বেশি বড় নয়, কারণ টেক্সটটা পড়লে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে। আর আমার মনে হয় এই প্রশ্ন উত্তর যেগুলো দিয়েছি, একটা বড় প্রশ্ন দিয়েছি, বাকি 3টে ছোট প্রশ্ন দিয়েছি, ওগুলো করলে সব যা আসবে এটা থেকে মানে লিখতে পারবে। প্রশ্ন কমন পাবে কিনা বলতে পারছি না, তবে উত্তর কমন পাবে। মানে যেটা তুমি পড়ে যাচ্ছ সেটাই যে কোনো প্রশ্নই দিক লিখতে পারবে। যেমন 5 নম্বরে দিয়েছি সভ্যতা সংকট প্রবন্ধে উল্লিখিত মহামানবকে, প্রবন্ধটির নামকরণের যৌক্তিকতা। তারপরে আছে তোমার সভ্যতার সংকট প্রবন্ধটি রচনার উপলক্ষ্য মানে উদ্দেশ্য ও প্রকাশ সম্পর্কে আলোচনা করুন। তারপর আছে তোমার 10 নম্বরে একটা প্রশ্ন আছে, সভ্যতার সংকট বলতে রবীন্দ্রনাথ কি বোঝাতে চেয়েছেন? যন্ত্রচালনা শিক্ষা জাপানে কি ফল ফলিয়েছিল? এটা মনে হয় 5 নাম্বার করেছি, 5, 10 দুটোতেই আসতে পারে। টোটাল 4টা না 3টে প্রশ্ন দিয়েছি, দেখেছো কেউ? আচ্ছা, আজকে প্রশ্নটা দেখো, যে ইয়েটা পিডিএফটা দেখো, পিডিএফটা দিয়েছি, তাতে কটা আছে। হ্যাঁ, আর প্রথম আছে সভ্যতার সংকট প্রবন্ধের বিষয়বস্তু আলোচনা করুন, 10 নম্বর এটা। একটা 10 নম্বর আর 3টে 5 নম্বর। তো এইগুলো ভালো করে পড়বে। আশা করি বইয়ে তোমাদের সংক্ষিপ্ত আলোচনা আছে প্রবন্ধটা সম্পর্কে, দেখলাম বিশ্লেষণ আছে, আর প্রবন্ধটার মূল প্রবন্ধটা কিন্তু তোমাদের বইয়ে আছে। যদি বই আছে, বই থেকে মূল প্রবন্ধটা সময় পেলে পড়বে। আর প্রবন্ধের যা বিষয়বস্তু আছে সব কিছু আমার প্রথম যে 10 নম্বরের প্রশ্নটা আছে ওখানে সব পেয়ে যাবে। আর সময় থাকলে পড়বে, নাহলে প্রশ্ন উত্তরটা পড়লেও অসুবিধা নেই। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করার কিছু নেই। তার সাহিত্য ক্ষেত্রে যেসব শাখাগুলোতে বিচরণ করেছেন, সব শাখাগুলোর নিরিখে যদি আলোচনা করা হয়, প্রথমত হচ্ছেন তিনি কবি, প্রধান পরিচয় তিনি কবি। তবে তিনি শুধু কবি নন, বহুমুখী প্রতিভার অধিকারী। উপন্যাস, ছোট গল্পকার, নাট্যকার, অভিনেতা, প্রাবন্ধিক, এমনকি শিল্পী মানে চিত্রকর, পত্রলেখক। পত্র যেগুলো আছে সেগুলো প্রবন্ধের মধ্যেই যদিও পড়ছে। আর বেশ কিছু ভ্রমণ কাহিনী লিখেছেন। একজন লোক সংস্কৃতিবিদ বলা যায় তাকে, তাকে সাহিত্য সমালোচক বলা যায়, শিক্ষাবিদ, সমাজ চিন্তক বলা যায়। মানে সমস্ত যতগুলো শাখা আছে শাখাগুলোর সাথে সাথে তাকে বলা যায় সকল সংকীর্ণতা মুক্ত মানব ধর্মের প্রচারকও তাকে বলা যায়। মানে সাহিত্যের শাখাতেই শুধু রাখা যায় না, সব কিছুতেই তাকে কিন্তু আমরা প্রত্যক্ষ করতে পারি। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে প্রবন্ধ সাহিত্য। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা জন্ম ও মৃত্যু সালটাকে বলতে পারবে? বাংলা সালগুলো। বাংলা বললাম, বাংলা জন্ম মৃত্যু সাল বললাম, ইংরেজি না। এরকমই প্রশ্ন আসে যদি ইন্টারভিউ দাও, কোনো চাকরির পরীক্ষা দাও, মানে যেটা সচরাচর কেউ মনে রাখে না, কিন্তু ওগুলোই প্রশ্ন এসে থাকে। দেখবি আমরা বাঙালি হয়েও বাংলা ডেটগুলো ভুলে যাই, আজকে বাংলা কত তারিখ। স্বাভাবিক মনে রাখি না, আমি নিজেও মনে রাখি না, কখনো কখনো মনে থাকে, কখনো কখনো ভুলে যাই। পঞ্জিকা দেখি মাঝে মাঝে, তখন একটু খেয়াল থাকে, কারণ আমাদেরকে পূর্ণিমা অমাবস্যা। হুম, হ্যাঁ।
দেখো সালগুলো কিন্তু মানে শেষ সংখ্যাগুলো একই হবে, কেননা তিনি 80 বছর জীবিত ছিলেন। 80 বছর জীবিত ছিলেন মানে যদি এইদিকে 1861 হয় তাহলে এক থাকছে, তাহলে 1941 ওখানেও এক থাকবে, মানে 80 বছর কাউন্ট করবে। 1268 বাংলা হচ্ছে, তাহলে তোমার শেষটাও মৃত্যুটাও কিন্তু 8 দিয়েই শেষ হবে, 1348। একটা মনে রাখলে আরেকটা মনে থাকবে, জন্মটা মনে রাখো, দেখো মৃত্যু সালটাও পেয়ে যাবে, 80 বছর অ্যাড করলে পেয়ে যাবে। তো 1861, 1941 ইংরেজি সালটা সবার মনে থাকে, বাংলা একটা মনে রাখো, জন্ম সালটা মনে রাখো। ইয়েটা তোমার তারিখটা সবাই জানে, বাংলা তারিখ 25শে বৈশাখ। এটা নিয়ে বিভিন্ন কাব্য, কবিতা, প্রবন্ধ, গ্রন্থ অনেক কিছু আছে। তুমি শুধু 25শে বৈশাখ, বিষ্ণুদের লেখা। তো যাই হোক, 25শে বৈশাখ তারিখটা সবাই মনে রাখে। 22শে শ্রাবণ, এটাও সবাই মনে রাখে। শ্রাবণ মানেই সেই শ্রাবণ ধারা, একটা বিষাদের সুর, আর সেটার সঙ্গে রবীন্দ্রনাথের মৃত্যু দিবস, মানে 22শে শ্রাবণ, এটা নিয়েও অনেক কাব্য কবিতা হয়েছে। তাহলে 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ, এই দুটো সবার মনে থাকবে। তো সাল দুটো যদি মনে না থাকে, প্রথমটা মনে রাখবে 1268, তার সঙ্গে 80 বছর যোগ করবে। 1268টা একদম মানে কি বলবো, কোট করে রেখে নাও। তো যাই হোক, সমগ্র রবীন্দ্র সাহিত্যের ইতিহাসে এই সভ্যতার সংকট প্রবন্ধ, এটা কিন্তু একটা বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এটা শেষ প্রবন্ধ। মনে রাখবে, সভ্যতার সংকট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষ প্রবন্ধ। আর এটা তার 80 বছর পূর্তি জন্ম, সেই জন্ম উৎসব যেটা হয়েছিল, পয়লা বৈশাখ হয়েছিল, এটা 1348 বঙ্গাব্দে, মৃত্যু সাল 48, 1348 বঙ্গাব্দের পয়লা বৈশাখ শান্তিনিকেতনে সেই উৎসবটা হয়েছিল। এবং সেই উৎসবে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে উপস্থিত ছিলেন। তবে এটা তিনি পাঠ করার জন্যই লিখেছিলেন যে সভ্যতার সংকট প্রবন্ধটা আমি আমার 80তম জন্ম যে উৎসব হবে, 80 বছর পূর্তি উৎসব হবে শান্তিনিকেতনে, সেখানে আমি নিজে পাঠ করব। তো সেটা তিনি পাঠ করতে পারেননি, শারীরিক অসুস্থতা ছিল, বুঝতেই পারছো। তার জীবনের শেষ বছর ছিল। তো সেটা পাঠ করেছিলেন ক্ষিতিমোহন সেন। এগুলো ছোটো ছোটো প্রশ্ন আসতে পারে, কবে এটা প্রথম পাঠ করা হয়, শেষ মানে প্রবন্ধটা শেষ, তোমার শেষ প্রবন্ধের নাম কি, এভাবে দিতে পারে। আর কে পাঠ করেছিলেন, পাঠ করেছিলেন ক্ষিতিমোহন সেন। তো আর বুঝতেই পারছো যে রবীন্দ্রনাথের জীবদ্দশায় এটা সর্বশেষ জন্মোৎসব, তিনি দেখেছেন তার নিজের জন্মোৎসব এটা শেষ। এবং সভ্যতার সংকট এটা একটা আলাদা বই হিসেবেই মানে প্রকাশ পেত, যদিও খুব পৃষ্ঠা সংখ্যা নেই, দেখবে একদম ছোট্ট প্রবন্ধটা, তবুও এটা একটা পুস্তিকা আকারেই মুদ্রিত হয়েছিল। মানে রবীন্দ্রনাথ জীবন সায়ান্নে এসে শেষবারের মতো দেখছেন আমাদের ভারতের অবস্থা, সমগ্র পৃথিবীর ইতিহাস, এবং তার নিরিখে আমাদের ভারতের ইতিহাস, রাজনীতি, তাতে কী কী প্রভাব পড়ছে, ইউরোপীয় সভ্যতার আগ্রাসন, এসব সব কিছু নিয়েই তিনি তার শেষবারের মতো বক্তব্যটাকে স্থাপন করছেন এই প্রবন্ধে। মানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ, এই প্রবন্ধ থেকে কিন্তু অনেক কিছুই জানা যায়। তিনি ভবিষ্যৎবাণী যেগুলো করে গেছেন সেগুলো অক্ষরে অক্ষরে কিন্তু সত্য হয়েছে। তো সেই জন্য এই সভ্যতার সংকট। আরেকটা জিনিস কি বললাম, যে তিনি শুধু যে প্রাবন্ধিক ছিলেন, কবি ছিলেন বা নাট্যকার ছিলেন সেটাও নয়, তিনি একজন সাহিত্য সমালোচক ছিলেন, শিক্ষাবিদ ছিলেন, সমাজ চিন্তক ছিলেন, আর একজন মানব ধর্মের প্রচারক ছিলেন। সবসময় শুধু সাহিত্য নিয়ে চিন্তা করতেন এটা কিন্তু নয়। সভ্যতার সংকট এটা সাহিত্যের বিষয় হতে পারে, কিন্তু তিনি এটা তার একটা ভবিষ্যৎবাণী করে গেছেন। আর ইংরেজকে প্রথম জীবনে অনেক শ্রদ্ধা করতেন, তাদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, কয়েকজনের নামও তিনি এখানে উল্লেখ করেছেন। পরবর্তী যুগে মানে তার জীবন সায়ান্নে এসে তিনি বুঝতে পারছেন যে তারা কিন্তু যতটুকু দেওয়ার মনে হয়েছে ততটুকুই দিয়েছে ভারতবর্ষকে, বাকি কিন্তু বঞ্চিত রেখেছে। তো যাই হোক, তার টোটাল যে ইউরোপীয় সভ্যতা বা ব্রিটিশদের বা ইংরেজদের যে নীতিগুলো, সেগুলো তার শেষ জীবনে যা মনে হয়েছে সেগুলো এখানে তিনি প্রকাশ করেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে তিনি এটা রচনা করছেন কত সালে, শেষ বয়স মানে 1940 সালের দিকে তিনি লেখা শুরু করেছেন। 41 সালে তো এটা আমার পঠিত হয়েছে।
কিন্তু এর আগে দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেছে। তিনি প্রথম বিশ্বযুদ্ধ মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধটার মানে প্রভাবটা তিনি দেখে যেতে পারেননি, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধর সালটা কত ছিল মনে আছে কারো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাল কত? 1939 সেপ্টেম্বর মাস। প্রথম বিশ্বযুদ্ধ 1914 সাল, 1914 থেকে 18, সেটা তিনি মানে প্রত্যক্ষ করছেন ভারতবর্ষ থেকে। যুদ্ধের যে আঁচ, যুদ্ধের যে প্রভাব, সব কিছু মানে শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়া পুরোটাই কিন্তু তিনি বিশেষভাবে সক্রিয় ছিলেন এটাতে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা, সেখানে কিন্তু মানে শুরু হয়েছে যুদ্ধটা, কিন্তু ফল পরিণাম বা প্রভাব সেটা কিন্তু দেখে যেতে পারেননি। কারণ একটা যুদ্ধের, একটা মহামারীর সব কিছুরই একটা প্রভাব থাকে। সেই প্রভাবটা 2-3 বছর 5 বছর পর কিন্তু বোঝা যায়। ঠিক অনেকটা এই করোনার মতন, করোনার ভ্যাকসিনগুলো নিয়েছি না আমরা, করোনার ভ্যাকসিনের প্রভাব পড়তে শুরু করেছে। আরও 2-4 বছর পর বুঝতে পারবে করোনার ভ্যাকসিনগুলো কী কাজে লাগছে বা কী ক্ষয়ক্ষতি করেছে। যে কোনো জিনিসের প্রভাব কিন্তু 2-5 বছর পরে বোঝা যায়। তো যাই হোক, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বযুদ্ধের যে প্রভাবটা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের, সেটা কিন্তু উত্তাপটা মানে অনুভব করলেও ফলাফলটা কিন্তু তিনি দেখে যেতে পারেননি যে এর ফলে কী কী হচ্ছে, কিন্তু একটা ভবিষ্যৎ বার্তা কিন্তু তিনি দিয়ে গেছেন। তো প্রবন্ধের মধ্যে সেই বিষয়গুলো কিন্তু আমরা সব দেখতে পাবো। তিনি প্রথমে দেখাচ্ছেন যে মানে নৈরাশ্য দিয়েই শুরু হচ্ছে তার প্রবন্ধটা, যে ভারতবর্ষের একটা শোচনীয় পরিস্থিতি, শোচনীয় অবস্থা, স্বাধীনতা তখনও তো আসেনি। তো তার মধ্য দিয়ে তার মনে হয়েছিল প্রথম জীবনে যে ইংরেজরা আমাদের কী বলবো আশীর্বাদ স্বরূপ পাশ্চাত্য সভ্যতা। এর আগে রামমোহন রায় আরও অনেক মনীষী ছিলেন যারা প্রাচ্য এবং পাশ্চাত্য সভ্যতার ইয়েগুলোকে তোমার যে যা কিছু ভালো আছে সব কিছুর মেলবন্ধন করতে চেয়েছিলেন। আরও অনেক মহামানবের উত্থান হয়েছিল। তো প্রথম জীবনে তিনিও ইংরেজদের সঙ্গে মিশেছেন, অনেকের নাম আছে, বন্ধু বান্ধব, তিনি বিদেশে ঘুরেছেন এবং তারও মনে হয়েছিল যে ইংরেজদের কি বলবো আমাদের দেশের আশীর্বাদ স্বরূপ তারা বেশ কিছু কুসংস্কার থেকে শুরু করে, সংকীর্ণতা থেকে শুরু করে সব কিছু বেড়াজাল কিন্তু তাদের প্রভাবে মুক্ত হয়েছে। কিন্তু পরবর্তীকালে তার এসে মনে হচ্ছে যেন যে তাদের মধ্যেও একটা কিন্তু রাজনীতি অন্য রকমের ছিল, যেটা প্রথম দিকে কিন্তু কেউ বুঝতে পারেনি। তো শুরুটা তিনি নৈরাশ্য দিয়ে করেছেন, শেষটা কিন্তু আশা দিয়ে শেষ করেছেন। তিনি আশাবাদী যে এই যে তাদের ইংরেজি আগ্রাসন নীতি বা তাদের যে অধ্যত্ব এতটা বেড়ে গেছে, এই সব কিছু একদিন কিন্তু শেষ হবে। আর সেই আশাটাই ব্যক্ত হয়েছে তার প্রবন্ধের শেষে। তিনি একজন মহামানবের কথা বলছেন, ওটা দিয়ে প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষাতে। একজন মহামানবের আগমন হবে এবং সমস্ত যে বেড়াজাল রয়েছে, ইংরেজদের যে নাগপাশের বন্ধনে যে জড়িয়ে পড়েছে, সেগুলো কিন্তু সব আস্তে আস্তে ছিন্ন ভিন্ন করে দেবে। আর এই মহামানবের আগমনের ফলেই কিন্তু ভারতবর্ষ একদিন স্বাধীনতা লাভ করবে। এই বড় কথাটা তিনি বলে গেছেন, এই ভবিষ্যৎ বার্তা তিনি দিয়ে গেছেন। আর তার কয়েক বছর পরেই 1941 তো 47 সাল, 6 বছর পরেই কিন্তু ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। তো এই প্রবন্ধটাই কিন্তু একটা কী বলবো খুবই মূল্যবান প্রবন্ধ বলা যায়। আর এটাকে কোনো প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত না করে এটাকে সিঙ্গেল বা একটা মৌলিক প্রবন্ধের মর্যাদা দেওয়া হয়েছে। এছাড়াও প্রবন্ধ সাহিত্য সম্পর্কে যদি আলোচনা করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের, তো নাটক, গল্প, উপন্যাস, কাব্যকবিতা যেরকম তিনি যেগুলো লিখছেন, সেগুলোকে একটা ক্ষেত্রতে বেঁধে রাখেননি, সেগুলোর বিভিন্ন ভাগ বা শ্রেণীতে তিনি আলোচনা করেছেন। রবীন্দ্রনাথের প্রথম প্রবন্ধ রচনা 15 বছর বয়সে তিনি প্রবন্ধ লেখা শুরু করেছেন। শেষ করেছেন কত বছর বললাম? 80 বছর বয়সে। 15 বছর থেকে 80 বছর এই সময়কাল কিন্তু তিনি প্রবন্ধ রচনা করেছেন। রবীন্দ্র সমালোচক সত্যেন্দ্রনাথ রায় তিনি বলেছেন, বাংলা সাহিত্যে লেখক রূপে রবীন্দ্রনাথের প্রথম প্রবেশ কাঁচা কবি ও পাকা প্রবন্ধকার হিসেবে 2 বছর আগে পরে। 2 বছরের ব্যবধান।
তিনি প্রথম অবস্থায় কাঁচা কবি ছিলেন কিন্তু পাকা প্রবন্ধকার ছিলেন। প্রবন্ধের বিষয়গুলোই ছিল সমালোচনামূলক। প্রথম দিকে যে প্রবন্ধগুলো তিনি লিখেছেন 1876 খ্রিস্টাব্দে জ্ঞানাঙ্কুর এবং প্রতিবিম্ব পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম প্রবন্ধ জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব। পত্রিকাটার নাম হচ্ছে জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব। 1876 সাল। রবীন্দ্রনাথের বয়স কত তখন বলতে পারবে কেউ? 1876 সালে রবীন্দ্রনাথের বয়স কত? ক্যালকুলেশন করার কি দরকার, আমি একটু আগেই তো বলে দিলাম যে 15 বছরে প্রবন্ধ লেখা শুরু করেছেন। তো যাই হোক, 15 বছর বয়স, তাহলে 1800। হ্যাঁ, তন্ময় মন্ময়, মন্ময় প্রবন্ধ, এটা তন্ময় পড়বে যতদূর মনে হচ্ছে। আচ্ছা দেখবো, এটা পরে বিচার করে দেখবো। হ্যাঁ, ব্যক্তিগত। হ্যাঁ, মন্ময় মানে ব্যক্তিগত। আর যেখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা দেখছি, শেষে আলোচনা করো বৈশিষ্ট্যগুলো। ব্যক্তিগত মানে সেখানে নিজেই প্রধান, ঠিক আছে, নিজের বক্তব্যই প্রধান। আর যেখানে হচ্ছে বস্তুগত, সেখানে কোনো একটা বিষয়বস্তুকে নিয়ে তার নিরিখে আলোচনা করতে হবে। সূর্য নিয়ে আমি প্রবন্ধ লিখছি, সূর্যর যা কিছু সত্যতা আছে সেগুলো আমি নিজের মতো করে ওখানে কিছু আরোপ করতে পারবো না। হ্যাঁ, এটা মনে হচ্ছে মন্ময় হতে পারে। ঠিক আছে, আমি এটা দেখে জানাচ্ছি। পয়েন্টগুলো সবগুলো মিলিয়ে দেখতে হবে, যেটা হবে সেটাই। তো যাই হোক, 1876 খ্রিস্টাব্দে জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব এই পত্রিকায় প্রথম তার প্রবন্ধ প্রকাশ হয়। সেই প্রবন্ধের নাম কি হচ্ছে না, প্রবন্ধটার নাম হচ্ছে ভুবন মোহিনী প্রতিভা, অবসর সরোজিনী ও দুঃখ সঙ্গিনী। প্রবন্ধটা এত বড়ই নাম কিন্তু। ভুবন মোহন, সরি, ভুবন মোহিনী প্রতিভা, কমা, এখানে একটা কমা চিহ্ন থাকবে, তারপরে অবসর সরোজিনী। হ্যাঁ, এগুলো তোমাদের বই কিন্তু নেই, লিখে নিতে পারো। নোট করে নেবে যে 1876 সালে জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব পত্রিকায় প্রকাশ হয় তার প্রথম প্রবন্ধ। প্রবন্ধটার নাম হচ্ছে ভুবন মোহিনী প্রতিভা, কমা দিয়ে অবসর সরোজিনী ও দুঃখ সঙ্গিনী। আসলে যে বিষয়গুলো নিয়ে তিনি লিখছেন এই তিনটে হচ্ছে কাব্য, তিনটে হচ্ছে কাব্যগ্রন্থ। সেই কাব্যগ্রন্থের সমালোচনা করছেন তিনি, তার জন্য সেই কাব্যগ্রন্থের নামগুলোকে একসঙ্গে তিনি লিখেছেন। ভুবন মোহিনী প্রতিভা এটা একটা, অবসর সরোজিনী এটা একটা, আর দুঃখ সঙ্গিনী এটাও একটা। তিনটেই কাব্য, তিনটে কাব্যকে তিনি সমালোচনা করছেন, তার জন্য প্রবন্ধটার নাম এরকম, ভুবন মোহিনী প্রতিভা, অবসর সরোজিনী ও দুঃখ সঙ্গিনী। তো ওই ভুবন মোহিনী প্রতিভার পরে একটা কমা হবে। তো ভুবন মোহিনী প্রতিভা এটা কার লেখা কাব্য? এটা হচ্ছে নবীনচন্দ্র মুখোপাধ্যায়ের একটা কাব্য। আর অবসর সরোজিনী এটা কার লেখা? এটা রাজকৃষ্ণ রায়ের লেখা একটা কাব্য। আর দুঃখ সঙ্গিনী কার লেখা? দুঃখ সঙ্গিনী হরিশ্চন্দ্র নিয়োগীর লেখা, হরিশ্চন্দ্র নিয়োগী। তো এই তিনজনের তিনটে কাব্যকে তিনি একটা প্রবন্ধের মধ্যেই সমালোচনা করেছেন বা আলোচনা করেছেন। সেই প্রবন্ধটার নামই হচ্ছে ভুবন মোহিনী প্রতিভা, কমা দিয়ে অবসর সরোজিনী ও দুঃখ সঙ্গিনী। এটা হচ্ছে রবীন্দ্রনাথের প্রথম প্রবন্ধ। 15 বছর বয়সে তিনি প্রবন্ধের মানে কাব্যের সমালোচনা করেছেন। ভাবা যায়, ভেবে দেখো, 15 বছর বয়স, সেখানে সাহিত্য সমালোচকের জায়গাতে তিনি আছেন। রবীন্দ্রনাথ এরপর থেকে একের পর এক, দুটো আলাদা পত্রিকা নয়, একটা পত্রিকারই নাম। হ্যাঁ, এটা মনে রাখবে, জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব। হ্যাঁ, পত্রিকাটার নামই হচ্ছে জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব। মাঝে ওটা দিচ্ছি না তো মনে হবে যে দুটো আলাদা পত্রিকা, দুটো আলাদা পত্রিকা কিন্তু না, একটা পত্রিকারই নাম। এরপরে রবীন্দ্রনাথ, হ্যাঁ 1876, যদি ভুলে যাও তাহলে মনে রাখবে রবীন্দ্রনাথের বয়স ছিল তখন 15 বছর। 15 বছর বয়সে তার প্রথম প্রবন্ধ, তাহলে সালটা এমনিই মনে পড়ে যাবে। 1861 সাথে 15 যোগ করে দেবে। তারপরে কি হচ্ছে না, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ লেখা শুরু হচ্ছে। এরপরে তিনি ভারতী পত্রিকায় তার আরেকটা প্রবন্ধ প্রকাশ পায়।
যেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের সমালোচনা। তিনি নাম দিয়েছেন মেঘনাদবধ কাব্য, প্রবন্ধটার নাম দিয়েছেন মেঘনাদবধ কাব্য। ভারতী পত্রিকাতে এরপর থেকে তার প্রবন্ধগুলো প্রকাশ হতে থাকে। তিনি প্রথম যে রাজনৈতিক প্রবন্ধ লিখেছেন, এটাকেও আমরা সেই রাজনৈতিক প্রবন্ধের মধ্যেই ফেলতে পারি, এটাকে কালান্তর, সভ্যতার সংকট। তো তার প্রথম যে রাজনৈতিক প্রবন্ধ সেটার নাম হচ্ছে জুতা ব্যবস্থা। এটাও ভারতী পত্রিকাতেই ছাপা হয়। তৎকালীন সময়ে তত্ত্ববোধিনী পত্রিকাতেও তিনি বেশ কিছু প্রবন্ধ প্রকাশ করেছেন। আরেকটা হচ্ছে তোমার জ্ঞানদা নন্দিনী দেবীর সম্পাদিত বালক পত্রিকা, যেটা জোড়াসাগর ঠাকুর পরিবার, ওখান থেকে কিন্তু প্রকাশ পেত বালক পত্রিকায়। রবীন্দ্রনাথ ঠাকুরও এটাতে যুক্ত ছিলেন, তিনিও এক সময় সম্পাদনার কাজে ছিলেন। মানে বালক পত্রিকাটা শুরুই করা হয়েছিল কিসের জন্য না, তোমার ওই ঠাকুর পরিবারের যে বাচ্চারা আছে, শিশু শিল্পী, তাদের প্রতিভাকে বিকশিত করার জন্য পত্রিকাটার নাম তার জন্য দেওয়া হয়েছিল বালক। এটা জ্ঞানদা নন্দিনী দেবী সম্পাদিত পত্রিকা। হুম, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি তো। এটা তো তোমরা পেয়ে যাবে, তো এটা তোমাদের আছে তো, সিসিবিজি 7th পেপারে আছে তো তোমাদের, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ, তখন এগুলো দিয়ে দেবো সময়। ঠিক আছে। আর তোমাদের সিসিবিজি 7 পেপার যে বইটা আছে সেখানেও পেয়ে যাবে তোমরা, কারণ রবীন্দ্রনাথ, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ, ওটা 20 শতক আছে তো, ওখানে গল্প, প্রবন্ধ, উপন্যাস সব কিছুই আছে। তো রবীন্দ্রনাথ, প্রাবন্ধিক রবীন্দ্রনাথের যে নোটটা দেবো সেখানে এগুলো থাকবে। আর তোমাদের বই যেটা স্টাডি মেটেরিয়াল সেখানেও থাকবে, সাজানো গোছানোই থাকবে সেখানেও। তো এইভাবে রবীন্দ্রনাথের প্রবন্ধ লেখালেখি কিন্তু চলতে থাকে নিয়মিত, এবং 1876 থেকে 90 সাল পর্যন্ত এটা তার প্রথম পর্ব ছিল প্রবন্ধ সাহিত্যের। সেইভাবে আলোচনা করা যেতে পারে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, কিংবা তার প্রবন্ধগুলোকে সময়ের নিরিখে নয়, বৈশিষ্ট্যের নিরিখেও ভাগ করা যায়। বৈশিষ্ট্যের নিরিখে বলতে কিভাবে না, তার সাহিত্য বিষয়ক, রাজনীতি বিষয়ক, ভ্রমণ কাহিনীমূলক, তারপরে হচ্ছে তোমার বিজ্ঞান বিষয়ক, জীবনীমূলক প্রবন্ধ, ডায়েরিমূলক, ব্যক্তিগত প্রবন্ধ, চিঠিপত্র, এইভাবে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেও কিন্তু আলোচনা করা যায়। তো ওইগুলো আমি তোমাদের সিসিবিজি 7 পেপারে প্রাবন্ধিক রবীন্দ্রনাথের যখন পড়াবো বা নোটটা দেব, তখন তোমার পেয়ে যাবে ওটা। রবীন্দ্রনাথের শেষ জীবনে দুটি প্রবন্ধ হচ্ছে তোমার কালান্তর, আর একটা হচ্ছে সভ্যতার সংকট। এগুলো রাজনৈতিক, সমাজ, স্বদেশ, রাজনীতি বিষয়ক প্রবন্ধ গ্রন্থ। ভারতবর্ষ, স্বদেশ, সমাজ, পল্লী প্রকৃতি, কালান্তর, সভ্যতার সংকট, এগুলো হচ্ছে তার সেই বিষয়ক প্রবন্ধগুলো। কালান্তরের প্রকাশকাল হচ্ছে 1937, সভ্যতার সংকটের প্রকাশকাল হচ্ছে 1941, মানে গ্রন্থাগারে প্রকাশের কথা বলছি আমি। এছাড়া তিনি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধও লিখেছেন, যেমন হচ্ছে 1937 সালে, ওটার নাম হচ্ছে বিশ্ব পরিচয়, তার বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ। আর ভাষা সাহিত্যমূলক প্রবন্ধ বেশ কিছু তার রয়েছে, প্রাচীন সাহিত্যের পথে, ছন্দ, বাংলা ভাষার পরিচয়, আধুনিক সাহিত্য, লোকসাহিত্য, শব্দতত্ত্ব, এগুলো হচ্ছে তার সাহিত্য বিষয়ক গদ্য রচনা বা প্রবন্ধ। ডায়েরি ধর্মীয় বেশ কিছু তার রয়েছে, যেমন হচ্ছে জাপান যাত্রী, ইউরোপ প্রবাসীর পত্র, রাশিয়ার চিঠি, এগুলো ডায়েরি ধর্মী বা ভ্রমণমূলক বলা যায়, বা ভ্রমণ সাহিত্যের অন্তর্গত প্রবন্ধ বলা যায়। পথের সঞ্চয় হবে, পথে ও পথের প্রান্তে হবে, পশ্চিম যাত্রীর ডায়েরি হবে। এগুলো থেকে ছোটো ছোটো প্রবন্ধগুলো স্কুল লাইফে আশা করি পড়েছো। জাপানের পথেটা মনে হয় ছিল স্কুল লাইফে, আমরা পেয়েছিলাম। আর রবীন্দ্রনাথের যে ব্যক্তিগত প্রবন্ধগুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিচিত্র প্রবন্ধ, পঞ্চভূত আর ছিন্ন পত্রাবলী। এর মধ্যে শেষের যে প্রবন্ধ গ্রন্থটা বললাম ছিন্ন পত্রাবলী,
ছিন্নপত্রাবলী তোমাদের আছে এই পেপারেই, সিসিবিজি 9th পেপারেই আছে তোমাদের ছিন্নপত্রাবলীর কয়েকটা পত্র। সেই পত্রগুলো তোমাদের সম্ভবত 3টে পত্র আছে ছিন্নপত্রাবলী, সেগুলো তোমাদের পাঠ্য বিষয়ে সংযুক্ত করা হয়েছে। যাই হোক, যেটা আলোচ্য বিষয় ছিল সভ্যতার সংকট। এই যে ইংরেজরা এসেছে আমাদের দেশে, আধিপত্য বিস্তার করেছে, আচ্ছা কোন যুদ্ধের পর ইংরেজরা পাকাপাকিভাবে ভারতবর্ষে শাসন স্থাপন করে? সালটা কত হবে? 1757। প্রথমে ধরে না এটা একটা যুদ্ধ, জোরপূর্বক এসেছে ইংরেজরা। তারপরে মানুষ বুঝতে পারছে যে এদের নাগপাশ থেকে কিন্তু বেরোনোটা মুশকিল। কিছু মানুষ বশ্যতা স্বীকার করলো, কিছু জমিদার, কিছু তোমার যারা একটু কি বলবো পদলেহনকারী, তারা রাজকর্মচারী বিভিন্ন পদে নিযুক্ত হয়ে গেল। জমিদার সামন্ত প্রভু তাদেরও দিন আস্তে আস্তে শেষ হয়ে গেল। তো তাদের পৃষ্ঠপোষকতা লাভ করতে শুরু করছে মানুষ, কিছু কিছু মানুষ। সেই সময়ে সাহিত্যের যে ব্যাপারটা, এগুলো আলোচনা করেছিলাম তোমাদের আগে, যে সাহিত্যের ব্যাপারটা সেদিকটা অনেকটা যেন স্তীমিত হয়ে গেছিলো। তারপরে সেই জারি গান, টপ্পা গান, এইসব গানগুলোকে নিয়ে ব্যস্ত ছিল মানুষ। সেখানে সেই নৃত্য গীত পরিবেশন, থিয়েটার, ক্লাব, এইসব জিনিসগুলোই বেশি ছিল। থিয়েটারের ইতিহাস যদি পড়ো, সেই 1831 সাল থেকে পাবে তোমাদের, থার্ড ইয়ারে আছে থিয়েটারের ইতিহাসগুলো, রঙ্গমঞ্চ। সেখানে ওই সেই সময়ের ধনী ব্যবসায়ী বা তোমার জমিদার, যাদের প্রচুর টাকা, যারা ইংরেজদের মানে সেই বলা যায় পদলেহনই করে এক প্রকার, তারা কিভাবে সেই থিয়েটারগুলো করছিল নিজের বাড়িতে। এক একটা মানে উৎসবের সময় সেখানে নাটক অভিনয় করানো হতো, সাজসজ্জা জাঁকজমক, এক একটা থিয়েটারে হাজার হাজার টাকা করে খরচ করা হতো। তো একটা রেষারেষির ব্যাপারও ছিল, কে কত ভালো থিয়েটার মঞ্চস্থ করতে পারে নিজের বাড়ির উঠোনে। পরে সেটা পেশাদারিত্বে এসেছিল, ওটা তোমার ওই ধরে নাও 1870-এর পরে পেশাদারিত্বে এসেছিল, টিকিটের ব্যাপারটা এসেছিল, টিকিট দিয়ে থিয়েটার। এখনও থিয়েটার চলছে কলকাতাতে, মূলত কলকাতাকে কেন্দ্র করেই। তো সেই প্রথম দিকে কিন্তু ওরকম ছিল না, টিকিটের বিনিময়ে নয়। যার যার টাকা ছিল তারা নিজের বাড়িতে থিয়েটার করতো, নিজেরাই অভিনয় করতো, গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাকতো, নেমন্তন্ন করে জানাতো যে আমার বাড়িতে এই আছে এই আছে, মানে দেখানোর একটা ব্যাপার ছিল, ফ্যাশনের মতো ব্যাপার ছিল। তো সেগুলো কিসে ছিল না, ইংরেজদের যারা বশ্যতা স্বীকার করে নিয়েছিল, তারা তো দেখছে যে কীরকম মানে অনেকটা রাজনৈতিক ব্যাপার এখনও দেখবে। কিছু কিছু দল যেগুলো হয়তো সরকার প্রতিষ্ঠা করছে, সবাই নিজের দল ছেড়ে বিরোধী দলে হয়তো হয়ে গেছিলো, তো তারা সরকারের দলে যোগদান করছে, কারণ সরকারের দলে যেটা মানে যারা সরকার প্রতিষ্ঠা করেছে সেই দলে থাকলে কিন্তু লাভ আছে, কারণ ওই দলটাই সরকারে আছে, ওর থেকে সেই যতই নোংরা হোক তার থেকে যদি কাজ করা হয় তাহলে কিন্তু লাভবানই হবে। প্রোটেকশনও একটা পেয়ে যাচ্ছে, যেহেতু সরকার আছে, প্রশাসনটা তাদেরই আছে। বিরোধিতা করলেই ক্ষতি আছে, কারণ বিরোধিতা করলে কিছু তো পাবে না। আর দ্বিতীয়ত বিরোধী দলে নাম লিখাচ্ছে, প্রশাসন সেটাও সে পাবে না। তাহলে সেই সময়ের মানুষ মানে এখন কিছু সুবিধাবাদী মানুষ যারা এরকম করে দেখবে, সে কেন্দ্র হোক রাজ্য হোক যে কোনো সরকারের দলে থাকলে তারা জানে যে সুবিধা পাওয়া যাবে। তো ব্যাপারটা সেরকমই তখনও কিন্তু ইংরেজদের দলে ছিল অনেক মানুষ। যেটা নীল বিদ্রোহ বা নীল দর্পণ নাটক যদি পড়ো, সেখানে দেখতে পাবে যে ইংরেজরা তো নিজে কাজকর্মগুলো করছিল না, কারো জমিতে যাবে, সেখানে জমিতে দাগ কাটবে, তারপরে সেখানে দাদন দিয়ে নিয়ে সেই জমিটা বাজেয়াপ্ত করে সেখানে চাষ করবে, নীল চাষ করাবে। তো কাদেরকে নিয়ে যেত? আমিন নিয়ে যেত, লেঠেল নিয়ে যেত। তোমার তাদের নীলকুঠিগুলোতে থাকতো কি থাকতো না, তোমার দেওয়ান থাকতো, যারা হিসাবপত্র রক্ষক। এগুলো কারা ছিল? এগুলো ভারতবাসীই ছিল। তো এইভাবে আস্তে আস্তে ভারতবাসীকে তারা কিন্তু ব্যবহার করতে থাকে, এবং মানুষও বশ্যতা স্বীকার করে নেয় এক প্রকার প্রথম দিকে। তারপর কয়েকজনের আবির্ভাব হয়, যে মনীষীদের, যারা ইংরেজদের কিছু ভালো দিকগুলোকে দেখছে যা আছে সেগুলোকে একসেপ্ট করে নিজেদের দেশে কাজে লাগিয়েছিল। তখন পর্যন্ত ঠিকঠাক ছিল। আস্তে আস্তে বিশ্বযুদ্ধ যখন হলো, ইংরেজদের রূপটা তখন কিন্তু আস্তে আস্তে প্রকাশ পেতে শুরু করলো। মানে ভারতীয় সভ্যতা, ভারতীয় অর্থনীতি, ভারতীয় যা কিছু আছে সব কিছুরই ব্যবহার তারা পুরোটাই করছে, কিন্তু দিচ্ছে কত না, হয়তো 5% 10% দিয়ে পুরো 90% বেশি কিন্তু ভারত থেকে তারা নিয়ে নিচ্ছে। এই ভাবনাটা এসেছিল রবীন্দ্রনাথের সেই শেষ জীবন, এবং তিনি বুঝতে পেরেছিলেন যে
তারা সব কিছুই নিচ্ছে ভারত থেকে, অথচ আমরা ভাবছি যে আমাদের কল্যাণ করছে, আমাদের অনেক কিছু করেছে। তো যেটা করেছে তারা কিন্তু অন্য দেশের করেছে, অথচ সেই দেশে তারা কিন্তু মানে ঘাঁটি গেড়ে বসেও নি, তাদের দেশে শাসনও চালায়নি, যেমন জাপানের কথা এখানে তোমার আছে। তো যাই হোক, প্রবন্ধটা যে মূল পাঠটা আছে সেখান থেকে কিছু লাইন তুলে আমি বলি। প্রথমে যেমন আছে, প্রবন্ধটা দুটো অংশে বিভক্ত। প্রথম অংশ যেটা, সেখানে রবীন্দ্রনাথের আক্ষেপ, অনুশোচনা সব কিছুই প্রকাশ পেয়েছে। আর দ্বিতীয় অংশে মূলত আশার বাণী আমরা পাচ্ছি রবীন্দ্রনাথের কাছ থেকে। তো এখানে তিনি প্রথমেই বলছেন প্রবন্ধের, আজ আমার বয়স ৮০ বৎসর পূর্ণ হলো, আমার জীবনক্ষেত্রের বিস্তীর্ণতা আজ আমার সম্মুখে প্রসারিত। পূর্বতম দিগন্তে যে জীবন আরম্ভ হয়েছিল তার দৃশ্য অপর প্রান্ত থেকে নিঃশক্ত দৃষ্টিতে দেখতে পাচ্ছি এবং অনুভব করতে পারছি যে আমার জীবনের এবং সমস্ত দেশের মনোবৃত্তির পরিণতি দ্বিখণ্ডিত হয়ে গেছে। সেই বিচ্ছিন্নতার মধ্যে গভীর দুঃখের কারণ আছে। আচ্ছা, ভাষাটা শুনলে বলো তো এটা চলিত ভাষায় লেখা না সাধু ভাষায় লেখা প্রবন্ধ? ভাষাটা শুনে কি মনে হলো? চলিত ভাষায়। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু শেষ জীবনে চলিত ভাষাতে লিখেছিলেন। তার কবিতার ক্ষেত্রে, কাব্য কবিতার ক্ষেত্রে তিনি গদ্য ভাষাকে চয়ন করেছিলেন। তখন সেই অন্তমিল বা সেই সাজিয়ে গুছিয়ে লেখা সেই রকম ব্যাপারটা শেষ দিকে ছিল না। তার শেষ দিকে যেমন পুনশ্চ কাব্যগ্রন্থ, বলাকা, এই যে কাব্যগ্রন্থগুলো, এগুলো তো আমরা দেখতে পাবো কবিতাগুলো কিন্তু গদ্য কবিতা। আর শেষ জীবনের এই যে প্রবন্ধ, গল্প, সেগুলোতে দেখতে পাবো যে ভাষাটা হচ্ছে চলিত ভাষা। সবুজপত্র পত্রিকা থেকেই শুরু করেছিলেন তিনিও। প্রমথ চৌধুরী এই ভাষাকে প্রথম এনেছিলেন বলা যায় না, প্রথম এনেছিলেন তো তোমার প্যারীচাঁদ মিত্র এবং তারপরে কালীপ্রসন্ন সিংহ। যদিও সেখানে সার্থকতা হয়নি, সার্থকতা লাভ করেছিল সবুজপত্র পত্রিকা থেকে, সেটার সম্পাদক প্রমথ চৌধুরীর মাধ্যমে। তো তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করেছিলেন এই ভাষাকে। তো এই ভাষাতেই লেখা, চলিত ভাষাতেই লেখা। এবং তিনি প্রথমে আক্ষেপের সুরে বলছেন যে তার ৮০ বছর পূর্ণ হয়েছে, তিনি জীবনক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছেন সম্মুখে, এবং আগে যেভাবে জীবনটা আরম্ভ হয়েছিল তিনি আজকে সেই প্রান্ততে আছে, শেষে। এবং সেই দৃষ্টিতে তিনি অনুভব করতে পারছেন যে জীবনের এবং সমস্ত দেশের মনোবৃত্তির পরিণতি দ্বিখণ্ডিত হয়ে গেছে। সেই বিচ্ছিন্নতার মধ্যে গভীর দুঃখের কারণ আছে। বৃহৎ মানব বিশ্বের সঙ্গে আমাদের প্রত্যক্ষ পরিচয় আরম্ভ হয়েছে সেদিনকার ইংরেজ জাতির ইতিহাসে। আমাদের অভিজ্ঞতার মধ্যে উদ্ঘাটিত হলো একটি মহৎ সাহিত্যের উচ্চ শিখর থেকে ভারতের এই আগন্তুকের চরিত্র পরিচয়। তখন আমাদের বিদ্যালাভের পথ্য পরিবেশনে প্রাচুর্য ও বৈচিত্র্য ছিল না। এখনকার যে বিদ্যা জ্ঞানের নানা কেন্দ্র থেকে বিশ্ব প্রকৃতির পরিচয় ও তার শক্তির রহস্য নতুন নতুন করে দেখাচ্ছে, তার অধিকাংশ ছিল তখন নেপথ্যে অগোচরে। প্রকৃতিতত্ত্বে বিশেষজ্ঞদের সংখ্যা ছিল অল্পই। তখন ইংরেজি ভাষার ভিতর দিয়ে ইংরেজি সাহিত্যকে জানা ও উপভোগ করা ছিল মার্জিত মনা বৈদগ্ধ্যের পরিচয়। দিনরাত্রি মুখরিত ছিল বাক্যের বাগ্মীয়তায়, মেকলে ভাষা প্রবাহের তরঙ্গে ভঙ্গে। নিয়তই আলোচনা চলত শেক্সপিয়রের নাটক নিয়ে, বায়রনের কাব্য নিয়ে, এবং তখনকার পলিটিক্সে সর্বমানবের বিজয় ঘোষণায়। তখন আমরা স্বজাতির স্বাধীনতা সাধনা আরম্ভ করেছিল, কিন্তু অন্তরে অন্তরে ছিল ইংরেজ জাতির ঔদার্যের প্রতি বিশ্বাস। এটা তিনি সেই আগের কথা বলছেন, অতীতের কথা বলছেন, যে কীরকম আমরা ভাবতাম। মাইকেল মধুসূদন দত্তের কথা ভাবো, তারপরে তার আগে কাব্য কবিতার কথা ভাবো। দেখো, খেয়াল করে দেখো পাশ্চাত্য প্রভাব কতটা ছিল সাহিত্য ক্ষেত্রে, মানুষের সব কিছুর ক্ষেত্রে। কারণ ইংরেজিদের সভ্যতাটাকে একটু বড় করেই দেখা হতো, যে তারা শিক্ষিত মানুষ, ভারতের থেকে আরও উচ্চ মনোভাবা সম্পন্ন, তাদের মানসিক সব দিক থেকেই তারা কিন্তু অর্থনীতি বলো, সমাজনীতি বলো, সব দিক থেকেই তারা উন্নত। আমরা সেই জন্য কি তাদেরকে অনুসরণই করে এসেছি। এবং সেই সময় আমরা কি করেছি না, শেক্সপিয়র থেকে শুরু করে পাশ্চাত্যে মানে ইউরোপের যেসব লেখক আছেন তাদের সব কিছুকেই কিন্তু বরণ করেই নিয়েছিলাম, মানে তাদের প্রতি একটা বিশ্বাস ছিল। আর সেই বিশ্বাসকে কি বলবো, উপজীব্য করে আমাদের ভারতীয় সভ্যতা এগিয়ে যাচ্ছিল, তারা সবাই কিন্তু গ্রহণ করছিল।
তো তাদের যে ইংরেজ জাতির ঔদার্যের প্রতি কিন্তু আমাদের ভারতীয়দের একটা বিশ্বাস ছিল। সেই বিশ্বাস এত গভীর ছিল যে এক এক সময় আমাদের সাধকেরা স্থির করেছিলেন যে এই বিজিত জাতির, বিজিত মানে যারা জয়ী হয়েছে, এই বিজিত জাতির স্বাধীনতার পথ বিজয়ী জাতির দাক্ষিণ্যের দ্বারাই প্রশস্ত হবে। কেননা একসময় অত্যাচার প্রপীড়িত জাতির আশ্রয়স্থল ছিল ইংল্যান্ডে। যারা স্বজাতির সম্মান রক্ষার জন্য প্রাণপণ করেছিল তাদের অকুণ্ঠিত আসন ছিল ইংল্যান্ডে। মানব মৈত্রীর বিশুদ্ধ পরিচয় দেখেছি ইংরেজ চরিত্রে, তাই আন্তরিক শ্রদ্ধা নিয়ে ইংরেজকে হৃদয়ের উচ্চাসনে বসিয়েছিলাম। তখনও সাম্রাজ্য মদমত্ততায় তাদের স্বভাবের দাক্ষিণ্য কলুষিত হয়নি। এমনও সময় গেছে যখন যে স্বাধীনতা জিনিসটা কি সেটাও কিন্তু ভারতীয়রা ভাবেনি। কিছু কিছু মানুষ তো বশ্যতা স্বীকার করছিল, মানে তাদের লাভই ছিল, তারা স্বাধীনতা আর চায়নি। তারা দেখছে যে ইংরেজদের সঙ্গে থেকে কিন্তু আমরা সেখানে লাখপতি হয়ে যাচ্ছি, সেখানে কোটিপতি হয়ে যাচ্ছি। তারপরে কিছু কিছু মানুষ আছে যারা মানে মেনে নিয়েছিল, শিক্ষিত মানুষরাও মেনে নিয়েছিল যে এরকম চললে ঠিকই আছে। আর এই যে স্বাধীনতার আন্দোলনগুলো সেগুলো মূলত বিংশ শতাব্দীর ওই প্রথম দিক থেকে শুরু হয়েছিল। এবারে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তো হঠাৎ করে কোনো ঘোষণা করতে পারেন না। সেখানে তাকে ভাবতে হচ্ছে আগাপিছু যে কোনো কিছু, ধরো একটা কোনো মানুষের সঙ্গে ঝগড়া হচ্ছে, আমাদের তর্ক বিতর্ক হচ্ছে, অনেক পুরোনো দিনের বন্ধু হয়তো। তো হঠাৎ করে কারো সিদ্ধান্ত নেয় যে তার সঙ্গে আর কথাবার্তাই বন্ধ করে দেবো, তার সঙ্গে কোনো কিছু আমার সম্পর্কই নেই, ছিন্ন করে দেবো। তো যারা আবেগী মানুষ তারা এরকম করে, কিন্তু যারা অনেক আগাপিছু ভেবে সিদ্ধান্ত নেয় তারা একটু ভাববে যে এই মানুষটার ভালো দিক কতটা আছে, খারাপ দিক কতটা আছে, সেই বিচার এই মানুষটা আমার জীবনে কতটা প্রভাব ফেলেছে, ভালো প্রভাব কতটা ফেলেছে, খারাপ প্রভাব কতটা ফেলেছে। একটা খারাপ কাজের জন্য তাকে কিন্তু পুরোপুরি বহিষ্কার করাটাও ঠিক নয়। সেই ধরনের বিচার শক্তি সম্পন্ন বা সেই মনোভাব সম্পন্ন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্য তিনি এতদিন হয়তো চুপ ছিলেন, তিনি সেইভাবে ইংরেজদের বিরোধিতা করেননি বা কিছু বলে যাননি, কিন্তু তিনি বেঁচে থাকতে এই কথাগুলো কিন্তু শেষ পর্যন্ত তিনি বলতে বাধ্য হয়েছিলেন। প্রথম দিকে তিনি তার আক্ষেপের সুরটা জানাচ্ছে, কেন তিনি তার দুঃখের কারণটা কী, ইংরেজদের প্রতি তিনি অনেকটাই আস্থাশীল ছিলেন। তিনি ছিলেন না শুধু, তিনি বলছেন যে একসময় আমাদের দেশে আলোচনা চলতো শেক্সপিয়ারের নাটক নিয়ে, বাইরনের কাব্য নিয়ে, সব কিছু, তাদের পলিটিক্স, তাদের রাজনীতি সব কিছু নিয়ে আলোচনা হতো, কারণ তাদের ঔদার্যটাকে আমরা কি করতাম, বিশ্বাস ছিল সেটার প্রতি। তখনও সেই তাদের স্বভাবটা কলুষিত হয়নি তার জন্য। তিনি বলছেন, আমার যখন বয়স অল্প ছিল ইংল্যান্ডে গিয়েছিলাম, সেখানে জন ব্রাইটের মুখ থেকে পার্লামেন্টে এবং তার বাহিরে কোনো কোনো সভায় যে বক্তৃতা শুনেছিল তাতে শুনেছি চিরকালের ইংরেজের বাণী। সেই বক্তৃতায় হৃদয়ের ব্যাপ্তি জাতিগত সকল সংকীর্ণ সীমাকে অতিক্রম করে যে প্রভাব বিস্তার করেছিল সে আমার আজ পর্যন্ত মনে আছে এবং আজকের এই শ্রীভ্রষ্ট দিনেও আমার পূর্ব স্মৃতিকে রক্ষা করছে। অর্থাৎ প্রথমে কি ছিল ইংরেজরা, কী রকম, মানে তাদের, তিনি যখন ইংল্যান্ডে গেছেন অল্প বয়সে তখনও তিনি সেই জন ব্রাইটের মুখে সেই পার্লামেন্টে এবং তার বাইরে বক্তৃতাগুলো শুনেছিলেন, চিরকালের বাণী শুনেছিলেন। সেখানে সেখানে কিন্তু এরকম আগ্রাসন নীতি বা শোষণ নীতি এগুলো কিন্তু তিনি দেখেননি। তখন কিন্তু ইংরেজদের মুখে ওই ভালো কথাগুলোই তিনি শুনেছিলেন। কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে তাদের রূপটা দেখতে পান তিনি। ভারতীয়দের পক্ষে কিন্তু ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে, অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু নয়। তিনি আরও কি বলছেন না, এর মধ্যে এইটুকু প্রশংসার বিষয় ছিল যে আমাদের আবহমান কালের অনভিজ্ঞতার মধ্যেও মনুষ্যত্বের যে একটি মহৎ রূপ সেদিন দেখেছি তা বিদেশীয়কে আশ্রয় করে প্রকাশ পেলেও তাকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করবার শক্তি আমাদের ছিল ও কুণ্ঠা আমাদের মধ্যে ছিল না। কারণ মানুষের মধ্যে যা কিছু সৃষ্ট তা সংকীর্ণভাবে কোনো জাতির মধ্যে বদ্ধ থাকতে পারে না, তা কৃপণের অবরুদ্ধ ভাণ্ডারের সম্পদ নয়। তাই ইংরেজের যে সাহিত্যে আমাদের মন পুষ্টি লাভ করেছিল, আজ পর্যন্ত তার বিজয় শঙ্খ আমার মনে মুদ্রিত হয়েছে। মানে কোনো মানুষকে বা কোনো সমাজকে বা কোনো জাতিকে সমালোচনা করার আগে বা তার নিয়ে, মানে তার এখন যে পরিণতি হয়েছে, তার খারাপ জিনিস হয়েছে, সেইগুলো সমালোচনা করার আগে তিনি তার ভালো দিকগুলো দেখাচ্ছেন
যে ইংরেজদের দ্বারা কিন্তু আমরা একসময় উপকৃতও হয়েছিলাম, তাদের ভালো গুণও কিন্তু ছিল, সেগুলোও আজকে আমাদের মনে পড়ছে। এটা স্বাভাবিক, সবার মনেই দেখা দেয়, কম বেশি করে দেখা দেয়, কিছু সময় মতো থাকে, তারপরে আমরা ভুলে যাই। এটা যে কোনো একটা স্বাভাবিক। আমরা একটা নিজের বাস্তব জীবনেরই কথা বলি, একটা ছেলেকে নিয়ে সমালোচনা করছি। ছেলেটা বড় হয়ে গেছে, তার বয়স হয়েছে 20-25 বছর বয়স, সে লম্পট হয়ে গেছে, কুকাজে লিপ্ত হয়েছে, সমাজ বিরোধী হয়তো কোনো কাজ করছে। সেই বাচ্চাটাকে ছোটোবেলায় আমরা হয়তো আদর করতাম, সেই বাচ্চাটা প্রচুর কথা শুনতো, সেই বাচ্চাটাকে খুব ভালো লাগতো, একদম মনে হতো যে পড়াশুনো করে কোনো কিছু হবে। কিন্তু সেই ছেলেটাকে আজকে দেখছি লম্পট হয়ে গেছে, হয়তো খুব খারাপ কাজ করে বেড়াচ্ছে সঙ্গদোষে কারণে। তখন আমরা সেই কথাগুলো বলি না যে এই বাচ্চাটা ছোটোবেলায় কত সুন্দর দেখেছিলাম, কত সুন্দর কত কাজ শুনতো, আমরা যেটা বলতাম আমাদেরকে দেখলে মাথা নিচু করতো, এরকমভাবে দেখবে বলে অনেকে। তো সেই জিনিসটাই যেন এখানে সেইভাবেই যেন তিনি ব্যক্ত করছেন, কোনো একটা দেশের, কোনো একটা জাতির পুরো ইতিহাসটাকে তিনি আলোচনা করছেন, তার প্রভাবটাকে আলোচনা করছেন শুরু থেকে। যে ডিরেক্ট তিনি বলে দিতে পারতেন তো যে ইংরেজরা এইরকম, তাদের হিংস্রতার রূপটা দেখছি না। তিনি ছোটোবেলা থেকে তার মনে যে প্রভাবগুলো পড়েছে, কিন্তু বাল্যকালে জীবন স্মৃতিতে তিনি জানাচ্ছেন, জীবন স্মৃতিও হচ্ছে তার একটা প্রবন্ধ গ্রন্থ, সেখানেও তিনি জানাচ্ছেন যে ছোটোবেলায় তিনি সেই ইংরেজি সাহিত্যগুলোকে তিনি পড়তেন বাড়িতে বসেও, এবং সেগুলোর দ্বারা প্রভাবিত হয়েছিলেন, সেগুলো একসময় কাজে লেগেছিল, আজকে তিনি সমালোচনা করছেন। তারপরে তিনি জানাচ্ছেন যে নিভৃতে সাহিত্যের রসসম্ভোগের উপকরণের বেষ্টন হতে একদিন আমাকে বেরিয়ে আসতে হয়েছিল। সেদিন ভারতবর্ষের জনসাধারণের যে নিদারুণ দারিদ্র্য আমার সম্মুখে উদ্ঘাটিত হয় তা হৃদয় বিদারক। অন্ন, বস্ত্র, পানীয়, শিক্ষা, বলো। আমি পুরো প্রবন্ধটা টেক্সটটা পড়ছি না, আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়ছি, লাইন টু লাইন পড়ছি না আমি। হুম হুম, কোনো লাইন কঠিন লাগলে বলবে, তখন আমি ওটা আলোচনা করব। যে যে জায়গাগুলো আলোচনা করার, কারণ এটা দুটো অংশ আছে, অনেকটা সময় লেগে যাবে লাইন টু লাইন পড়লে। তো এখানে তিনি বলছেন, নিভৃতে সাহিত্যের রসসম্ভোগের উপকরণের বেষ্টন হতে একদিন আমাকে বেরিয়ে আসতে হয়েছিল। সেদিন ভারতবর্ষের জনসাধারণের যে নিদারুণ দারিদ্র্য আমার সম্মুখে উদ্ঘাটিত হয় তা হৃদয় বিদারক। অন্ন, বস্ত্র, পানীয়, শিক্ষা, আরোগ্য প্রভৃতি মানুষের শরীর মনের পক্ষে যা কিছু আবশ্যক, তার এমন নিরতিশয় অভাব বোধ হয় পৃথিবীর আধুনিক শাসনচালিত কোনো দেশেই ঘটেনি। অথচ এই দেশে ইংরেজকে দীর্ঘকাল ধরে তার ঐশ্বর্য জুগিয়ে এসেছে। যখন সভ্য জগতের মহিমা ধ্যানে একান্ত মনে নিবিষ্ট ছিলেন, তখন কোনো দিন সভ্য নামধারী মানব আদর্শের এত বড় নিষ্ঠুর বিকৃতিরূপ কল্পনা করতেই পারিনি। অবশেষে দেখছি একদিন এই বিকারের ভিতর দিয়ে বহু কোটি জনসাধারণের প্রতি সভ্য জাতির অপরিসীম অবজ্ঞাপূর্ণ ঔদাসীন্য। ইংরেজ শাসন বা ইউরোপীয় সভ্যতার শাসন আরও অন্যান্য দেশেও ছিল, কিন্তু ভারতবর্ষের একটা তিনি সময় দেখছেন, তখন তিনি বেরিয়ে আসতে বাধ্য হচ্ছেন সেই তাদের নিভৃতে যে সাহিত্য রস তাদের সম্ভব করছিলেন, সেগুলোকে নিয়ে আলোচনা করছিলেন, সেগুলোকে নিয়ে নিজে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করেছেন ছোটবেলা থেকে। সেই বেষ্টন থেকে তিনি বেরিয়ে আসছেন, কেন বেরিয়ে আসছেন, বাধ্য হচ্ছেন। তিনি বলছেন যে আমি আমার বাস্তব রূপটা দেখছি ভারতবাসীদের, সেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, পানীয়, শিক্ষা, যেগুলো একটা সরকার, একটা শাসন ব্যবস্থার প্রথম দেখা উচিত। খেয়াল করে দেখো, যে কোনো সরকার এলে কিসের প্রলোভন দেয়? শিল্প হবে, শিক্ষা হবে, তোমার কর্মসংস্থান হবে, স্বাস্থ্য, আরোগ্য, এগুলোর জন্য হসপিটাল হবে। খেয়াল করে থাকে এইগুলোই, মানে এই মেন মেন জিনিসগুলোকে নিয়েই ভোট প্রচারও এখন হয়। সেখানে দেখবে কলকারখানা বলবে, শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, এই সব কিছুই বলবে। এই জিনিসগুলোকে নিয়েই একটা সমাজ এগোতে পারে, একটা সভ্যতা এগোতে পারে, বা একটা দেশ এগোতে পারে। তো এটা দায়িত্ব কার থাকে? যে সরকার মানে সর্বাধিক ভোটে জয়ী হবে। তো সেই সময় তো এরকম ভোটের ব্যাপার ছিল না, ইংরেজ শাসন ছিল। তো একটা শাসকের কিন্তু এটা কর্তব্য। সেই কর্তব্যগুলো ইউরোপীয় মানে দেশের যতগুলো, মানে ইউরোপীয় মহাদেশের যতগুলো দেশ আছে, তারা যদি অন্য কোথাও শাসন চালাচ্ছে, বিশেষ করে ইংল্যান্ড, তারা কিন্তু খেয়াল রাখছে অন্য দেশেরগুলো। ভারতের ক্ষেত্রে কিন্তু তাদের একটা
মানে দ্বিচারী মনোভাব বা দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি, সেটাই রবীন্দ্রনাথ এখানে বলছেন। তখন তিনি মানে সেই এত বড় যে একটা নিষ্ঠুর বিকৃত রূপ তাদের রয়েছে সেটা দেখে তিনি কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসছেন। সেই নিভৃতে সাহিত্যের রসসম্ভোগের উপকরণের বেষ্টন হতে একদিন আমাকে বেরিয়ে আসতে হয়েছিল। তখন সেই উচ্চাসনে তিনি আর রাখলেন না, সেই সাহিত্যানুরাগ ইংরেজকে উচ্চাসনে তিনি বসিয়েছিলেন, সেখান থেকে তিনি বেরিয়ে গেলেন। তার জীবনের প্রথম ভাগ বলছেন সেটাকে তিনি। প্রত্যহ দেখতে পেলুন সভ্যতাকে যারা চরিত্র উৎস থেকে উৎসারিত রূপে স্বীকার করেছে, রিপুর প্রবর্তনায় তারা তাকে কি অনায়াসে লঙ্ঘন করতে পারে। মানে তাদের অন্যান্য দেশে তাদের বক্তৃতা, তাদের ভাষণ, অন্যান্য দেশের মানে বিশ্ব নিয়ে যারা ইয়েগুলো করছে, মানে নিয়ম নীতি যা কিছু করছে, যা কিছু সৃষ্টি হচ্ছে, তাদের সব যেন মনে হচ্ছে বিশ্বের কল্যাণকর রূপ। কিন্তু ভারতের ক্ষেত্রে সেগুলো কিন্তু একটাও ফলপ্রসূ হয়নি। সেটাই তিনি বলছেন। যে যন্ত্রশক্তির সাহায্যে ইংরেজ আপনার বিশ্ব কর্তৃত্ব রক্ষা করে এসেছে, তার যথোচিত চর্চা থেকে এই নিঃসহায় দেশ বঞ্চিত। অর্থাৎ ইংল্যান্ডেই তো শিল্প বিপ্লব হয়েছিল। কত সালে হয়েছিল বলতে পারবে কেউ? শিল্প বিপ্লব 1857। সালটা নির্দিষ্ট কত হচ্ছে, 1857। সিপাহি বিদ্রোহের সাল হচ্ছে 1857। এক মিনিট। হ্যাঁ, সালটা মানে নির্দিষ্ট কোথাও নেই, তবে ওই 1900 মানে ঊনবিংশ শতাব্দীর ওই দ্বিতীয়ার্ধেই হবে। তো শিল্প বিপ্লবের ফল কি হয়েছিল জানো? শিল্প বিপ্লবের ফল কি? শিল্প বিপ্লবের ফলটা কি হয়েছিল মানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি থেকে শুরু করে ঔষধপত্র থেকে শুরু করে সব কিছুতেই একটা, আমি কি বলবো, আবিষ্কারের যুগ এসেছিল। শিল্পক্ষেত্র বিপ্লব এসেছিল, মানে যন্ত্র সভ্যতার উন্নতি, বিভিন্ন যন্ত্র। শিল্প বিপ্লব আশা করি পড়েছো ছোটোবেলায় স্কুল লাইফে। ধরো সেই জায়গাতে দেখবে বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন ওষুধপত্র আবিষ্কার হচ্ছে নিত্য নতুন। সবাই মগ্ন হচ্ছে, সব বিজ্ঞানীরাই চেষ্টা করছে যে কিছু না কিছু আবিষ্কার করতে। সেফটি ল্যাম্পের নাম শুনেছ আশা করি, সেই খাদে যেগুলো নিয়ে যায় সেফটি ল্যাম্পগুলো কে আবিষ্কার করেছেন? হামফ্রে ডেভি। হ্যাঁ, যে বাল্বগুলো আমরা ইউজ করি সেই বাল্বগুলোকে ইউজ করে মানে ইয়ে করেছে, তোমার আবিষ্কার করেছে। বাল্ব, বৈদ্যুতিক বাল্ব। আলভা এডিশন, হ্যাঁ আলভা এডিশন। তারপরে স্টিম ইঞ্জিন, এটাও জানো আশা করি, জেমস ওয়াট। এগুলো ছোটোবেলায় অন্তত পড়েছো, শিল্প বিপ্লব দেখবে ছিল যখন তখন এই নামগুলো আসে। তো সেই যে শিল্প বিপ্লবের ফলটা বিশেষ করে ইংল্যান্ড থেকে শুরু হয়েছিল। ইংল্যান্ডে শুধু শিল্প বিপ্লব হয়নি, সব দেশেই হয়েছে, কিন্তু প্রথম যেটা উৎসভূমি সেটা হচ্ছে কিন্তু ইংল্যান্ড। আর ইংল্যান্ড ভারতকে শাসন করছে, তাহলে প্রভাবটা, লাভটা কে বেশি পেত? ভারত পেত। ভারতই তো সেটাই হতো। যদি কারো ফ্যামিলিতে বাড়ির কর্তা যে আছে সে যদি কোনো একটা সুযোগ সুবিধা পায়, সে যদি কোনো একটা ধরো বড় সুযোগ পেলো, তো তার প্রভাবটা কে পাবে? ফ্যামিলির মেম্বাররা পাবে। কিন্তু সে সুযোগ সুবিধাটা পেয়ে নিয়ে সে যদি অন্য কোনো ফ্যামিলিকে হেল্প করে, এটা কী রকম হবে? মানে ব্যাপারটা সেই দ্বিচারিতা হয়ে যাচ্ছে না? সেরকমই ইংরেজরা করেছিল। শিল্প বিপ্লবটা ইংল্যান্ডেই হলো, ইউরোপীয় সভ্যতা উন্নত হলো সব দিক থেকে, যন্ত্র সভ্যতায় বিশেষ করে। তো সেই যন্ত্র চালনার শিক্ষা, যন্ত্র সভ্যতার উন্নতি হলো, সেগুলো তারা হেল্প করছে প্রতিটা দেশকে। জাপান সেই শিক্ষাটা বা সেই সুযোগ সুবিধাটা সব থেকে বেশি গ্রহণ করেছিল, এবং সেটাকে ব্যবহার করে সেই যন্ত্র শিক্ষাকে বা সেই যন্ত্র সভ্যতায় উন্নত হয়ে তারা কিন্তু নিজের দেশটাকে উন্নত দেশের মধ্যে নাম মানে ইয়ে করেছিল, সামিল করেছিল। আমরা বলি না উন্নত দেশ, উন্নয়নশীল দেশ আর অনুন্নত দেশ, তিনটে
সারিতে, অর্থনৈতিক হোক, রাজনৈতিক, সব দিক থেকে বিচার করলে তিনটি শ্রেণী করি আমরা: উন্নত দেশ, তারপরে উন্নয়নশীল দেশ, তারপরে অনুন্নত দেশ। ভারতবর্ষ মাঝে রয়েছে, এখন উন্নয়নশীল দেশে রয়েছে। আর উন্নত দেশ মানে বুঝতেই পারছো, চীন, জাপান, আমেরিকা, এগুলোকে বলবো আমরা। কেন বলবো? কারণ এই যে শিল্প বিপ্লব হয়েছিল, তারপরে যে ইউরোপ বিভিন্ন দেশকে সাহায্য করেছিল তার সঙ্গে উঠতে, তো সেখানে জাপান কিন্তু এগিয়ে ছিল, জাপানকে সব কিছুই হেল্প করেছিল ইউরোপীয় সভ্যতায় বা ইংল্যান্ড। তিনি বলছেন, যে যন্ত্রশক্তির সাহায্যে ইংরেজ আপনার বিশ্ব কর্তৃত্ব রক্ষা করে এসেছে, তার যথোচিত চর্চা থেকে এই নিঃসহায় দেশ বঞ্চিত। অথচ চোখের সামনে দেখলুম জাপান যন্ত্রচালনার যুগে দেখতে দেখতে সর্বতোভাবে কীরকম সম্পদবান হয়ে উঠল। সেই জাপানের সমৃদ্ধি আমি স্বচক্ষে দেখেছি। সেখানে স্বজাতির মধ্যে তার শাসনের রূপ সেই ব্রিটিশ শক্তিরই, সেই ইউরোপীয় সভ্যতারই। আর সেই শাসনের রূপটা আমাদের এখানে কিন্তু অন্যরকম ভারতবর্ষের ক্ষেত্রে। আর দেখেছি রাশিয়ায় মস্কো নগরীতে জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তারের, আরোগ্য বিস্তারের কি অসামান্য অকৃপণ অধ্যাবসায়। কৃপণতা শুধু ভারতের ক্ষেত্রে। সেই অধ্যাবসায়ের প্রভাবে এই বৃহৎ সাম্রাজ্যের মূর্খতা ও দৈন্য ও আত্মমাননা অপসারিত হয়ে যাচ্ছে। এই সভ্যতা জাতি বিচার করেনি, বিশুদ্ধ মানব সম্বন্ধের প্রভাব সর্বত্র বিস্তার করেছে। তার দ্রুত ও আশ্চর্য পরিণতি দেখে একই কালে ঈর্ষা এবং আনন্দ অনুভব করেছি। মস্কো শহরে গিয়ে রাশিয়ার শাসনকার্যের একটি অসাধারণতা আমার অন্তরকে স্পর্শ করেছিল। দেখেছিলাম সেখানকার মুসলমানদের সঙ্গে রাষ্ট্র অধিকারের ভাগ বাটোয়ারা নিয়ে অমুসলমানদের কোনো বিরোধ ঘটে না। তাদের উভয়ের মিলিত স্বার্থ সম্বন্ধের ভিতরে রয়েছে শাসন ব্যবস্থার যথার্থ সত্য ভূমিকা। বহু সংখ্যক পরজাতির ওপরে প্রভাব চালনা করে এমন রাষ্ট্রশক্তি আজ প্রধানত দুটি জাতির হাতে আছে, এক ইংরেজ আর এক সোভিয়েত রাশিয়া। খেয়াল করে দেখো, ওখানে মানে ইংরেজরা এমন মানে শাসন কার্য চালিয়েছে, বা রাশিয়া নিজেকে এমনভাবে তৈরি করেছে সেই যন্ত্র সভ্যতায়, সেই শিল্প বিপ্লবের পরে জাপান এমনভাবে করেছে যে সেখানে মানে যে তোমার সাম্প্রদায়িকতার যে দ্বন্দ্বটা, সেটা কিন্তু নেই। ইসলাম আছে, অন্যান্য জাতি রয়েছে, সবাই কিন্তু মিলেমিশে রয়েছে। মুসলমান অমুসলমান রাষ্ট্র অধিকারে ভাগ বাটোয়ারা নিয়ে আছে দুটো সম্প্রদায়। কিন্তু আমাদের ভারতের ক্ষেত্রে বিদ্বেষের বীজ বোনা হয়েছে, হিন্দু মুসলমানের দ্বন্দ্বটা লাগিয়ে দেওয়া হয়েছে। কারা করেছে? এটা ইংরেজরা করেছে। দ্বিচারিতা নয়, ওখানে মিলেমিশে আছে, এদেরই শাসন চলছিল বা এদেরই হেল্প নিয়ে পুষ্ট হয়েছে দেশগুলো। অথচ ভারতবর্ষের ক্ষেত্রে এরকম কেন? ভারতবর্ষে ইংরেজ শাসন চলছে, কিন্তু হিন্দু মুসলিম একে অপরের বিরোধিতা করছে। কিভাবে সেটাকে তো ঠিক করতে সচেষ্ট হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রাখি বন্ধন উৎসব তিনি করেছিলেন। আর একটা পুরো দেশকে একটা শাসন কার্য, একটা তোমার পুরো প্রশাসন যেভাবে চালাবে, সেই শাসন কার্যের মানে পোতা যে বীজটা, সেটাকে রবীন্দ্রনাথ একা কিভাবে মানে করতে পারবেন, সরাতে পারবেন? তার একার পক্ষে তো সম্ভব নয়। তার জন্য সেই হিন্দু মুসলমানের যে দাঙ্গা বা সাম্প্রদায়িকতা, সেই যে বীজটা বুনেছিল ইংরেজরা, সেটা কিন্তু এখনও আছে। আর রবীন্দ্রনাথের সময়ে তো সেটা তো বেশিভাবে তিনি প্রত্যক্ষ করছেন যে আগে কেমন ছিল ভারতবাসীরা। মধ্যযুগের কথাই যদি দেখি, 1700 সালের আগের কথা দেখি, হিন্দু মুসলিম কিন্তু একসঙ্গে ছিল। হুসেন শাহী বংশ যেটা ছিল, সেখানেও কিন্তু সেই হুসেন শাহের আমলেও কিন্তু যারা হিন্দু বৈষ্ণব ছিল তারাও বিভিন্ন পদে অধিষ্ঠ হয়েছিল। কিন্তু পরবর্তীকালে ইংরেজরা এই বীজটা কিন্তু বপন করেছিল, একটা সাম্প্রদায়িকতার সৃষ্টি করে দিয়েছিল। ইংরেজ এই পরজাতির পৌরুষ দলিত করে দিয়ে তাকে চিরকালের মতো নির্জীব করে রেখেছে। সোভিয়েত রাশিয়ার সঙ্গে রাষ্ট্রিক সম্বন্ধ আছে বহু সংখ্যক মরুচর মুসলমান জাতির। আমি নিজে সাক্ষ্য দিয়ে পারি এই জাতিকে, এখানে সাক্ষ্য দিতে পারি এই জাতিকে সকল দিকে শক্তিমান করে তোলবার জন্য তাদের অধ্যাবসায় নিরন্তর। সকল বিষয়ে তাদের সহযোগী করে রাখবার জন্য সোভিয়েত গভর্নমেন্টের চেষ্টার প্রমাণ আমরা দেখেছি এবং সে সম্বন্ধে কিছু পড়েছি।
একই রকম গভর্নমেন্টের প্রভাব কোনো অংশে অসম্মানকর নয় এবং তাতে মনুষ্যত্বের হানি করে না। সেখানকার শাসন বিদেশীয় শক্তি নিদারুণ নিষ্পেষণী যন্ত্রের শাসন নয়। দেখে এসেছি পারস্য দেশ একদিন দুই ইউরোপীয় জাতির যাতার চাপে যখন পিষ্ট হচ্ছিল, তখন সেই নির্মম আক্রমণের ইউরোপীয় দংষ্ট্রাঘাত থেকে আপনাকে মুক্ত করে কেমন করে নরজাগ্রত জাতি আত্মশক্তির পূর্ণ সাধনে প্রবৃত্ত হয়েছে। দেখে এলাম জরাথ্রুস্টিয়ানদের সঙ্গে মুসলমানদের এককালে যে সাংঘাতিক প্রতিযোগিতা ছিল, বর্তমান সভ্যশাসনে তার সম্পূর্ণ উপশম হয়ে গিয়েছে। তার সৌভাগ্যের প্রধান কারণ এই যে সে ইউরোপীয় জাতির চক্রান্ত জাল থেকে মুক্ত হতে পেরেছিল। সর্বান্তকরণে আজ আমি এই পারস্যের কল্যাণ কামনা করি। আমাদের প্রতিবেশী আফগানিস্তানের মধ্যে শিক্ষা এবং সমাজনীতির সেই সর্বজনীন উৎকর্ষ যদিচ এখনও ঘটেনি, কিন্তু তার সম্ভাবনা অক্ষুণ্ণ রয়েছে। তার একমাত্র কারণ সভ্যতা গর্বিত কোনো ইউরোপীয় জাতি তাকে আজও অভিভূত করতে পারেনি। এরা দেখতে দেখতে চারিদিকে মুক্তির পথে অগ্রসর হতে চলল। ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল, সেই ইংল্যান্ডের শাসনটাও বিভিন্ন দেশে হয়তো ছিল, কিন্তু আস্তে আস্তে সেই দেশগুলো উন্নত হতে হতে তাদের শক্তি সঞ্চয় করতে করতে তারা কিন্তু সেই জাতির মধ্যে, সেই উন্নত দেশগুলোর মধ্যে নাম লেখাতে পেরেছিল। সেটার জন্য তাদের কি দরকার ছিল? প্রথমত এই যন্ত্র সভ্যতার উন্নতি, সেটাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া। দ্বিতীয়ত দেশ থেকে সাম্প্রদায়িকতার বীজকে মুছে ফেলা, আর সেগুলো সেই দেশগুলো করেছিল। তিনি রাশিয়ার কথা বলছেন, জরাথ্রুস্ট্রীয়দের কথা বলছেন, পারসিকদের কথা বলছেন, সবাই কিন্তু ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল সেই সাম্প্রদায়িকতাকে। ফলে তারা উন্নত দেশের মধ্যে নাম লেখাতে পেরেছিল। ইংল্যান্ড তাদেরকে শাসন করতে পারেনি। ইংল্যান্ডের সেই বেড়াজাল কিন্তু তাদের মধ্যে ছিল না। তারা কিন্তু করেছিল, বিশ্ব ক্ষেত্রে নিজেকে মেলে ধরতে পেরেছিল। তার জন্য কিন্তু তাদের উন্নতিটা সম্ভব হয়েছিল। আর ইংরেজরা কিন্তু ভারতকে সেই নাগ পাশে জড়িয়ে রেখেছে শুরু থেকে শেষ পর্যন্ত। ভারত কিন্তু সেই বন্ধন থেকে বেরোতে পারছে না, কারণ নিজে ইংরেজদের সমান যদি হতে পারতো তাহলে কিন্তু সেটার প্রতিরোধ করতে পারতো বা তার ক্ষমতাটা থাকতো। সেটা কিন্তু সম্ভব হয়নি ইংরেজদের কারণে, কারণ তারা প্রথমত সেই যন্ত্র সভ্যতা সেটা থেকে ভারতবর্ষকে সে যন্ত্র সভ্যতা বা সেই যন্ত্র শিক্ষা থেকে বঞ্চিত করেছিল। দ্বিতীয়ত সাম্প্রদায়িকতার বীজ কিন্তু বপন করেছিল ভারতবর্ষের মাটিতে, ফলে ভারতবর্ষ কিন্তু পিছিয়ে ছিল। এই আক্ষেপটা আমরা দেখতে পাচ্ছি প্রথম অংশে। দ্বিতীয় অংশে তিনি মহামানবের কথা বলেছেন। মূল পাঠ দেখবে, তোমাদের মূল পাঠ 2 বলে বইয়ে দেওয়া আছে। সেখানে তিনি বলছেন, ভারতবর্ষ ইংরেজের সভ্যশাসনের জগদ্দল পাথর বুকে নিয়ে তলিয়ে পড়ে রইল নিরুপায় নিশ্চলতার মধ্যে। মানে সেই নাগপাশে জড়িয়ে থেকে গেল ভারত। অন্যান্য দেশ কিন্তু এগিয়ে চলে গেছে। সেই সময়টাই যদি ভারতবর্ষ এগোতে পারতো, তাহলে আজকে সেই জাপানের মতো বা ইয়ের মতো, তোমার জরাথ্রুস্ট্রিয়ান বা পার্সিক বা রাশিয়ার যে ইয়েগুলো বলছে, উন্নতিগুলো বলছে তিনি, সেই মতোই কিন্তু ভারতবর্ষ বিশ্ব সাহিত্যের নাম লেখাতে পারতো। চৈনিকদের মতন এত বড় প্রাচীন সভ্য জাতিকে ইংরেজ স্বজাতির স্বার্থ সাধনের জন্য বলপূর্বক অহিফেন বিষে জর্জরিত করে দিলে এবং তার পরিবর্তে চীনের এক অংশ আত্মসাৎ করলে। জনসংখ্যার দিক থেকেও ভারতবর্ষ তো দ্বিতীয় স্থানেই ছিল, এখন তো প্রথম স্থানে হয়ে গেছে, চীনকেও টপকে গেছে। তিনি বলছেন যে এত বড় একটা প্রাচীন সভ্য দেশ যেটা চৈনিকদের মতোই, তাকে ইংরেজরা কিন্তু নিজের স্বার্থ সাধনের জন্য বলপূর্বক ব্যবহার করে আসছে। এই অতীতের কথা যখন ক্রমশ ভুলে এসেছি, তখন দেখলুম উত্তর চীনকে জাপান গলধকরণ করতে প্রবৃত্ত। ইংল্যান্ডের রাষ্ট্রনীতি প্রবীণেরা কি অবজ্ঞাপূর্ণ ঔদ্ধত্যের সঙ্গে সেই দস্যুবৃত্তিকে তুচ্ছ বলে গণ্য করেছিল। তো এইভাবে তিনি তাদের আগ্রাসন নীতিগুলোকে বলছেন ব্রিটিশদের। এখানে একজনের নাম আছে, দাঁড়াও, এখানে দেখো একটা লাইন আছে, ভারতবাসী যে বুদ্ধি সামর্থ্যে কোনো অংশে জাপানের চেয়ে ন্যূন, এ কথা বিশ্বাসযোগ্য নয়। এই যে জাপানের যে এত উন্নতি হয়ে গেল, তারা যে
শিল্প বিপ্লবটাকে কাজে লাগালো এবং এগিয়ে গেল, আর সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা সব কিছুকে ধুয়ে মুছে সাফ করলো। তাদের কি ছিল? বুদ্ধি, সামর্থ্য, বল, সব কিছুই ভারতবর্ষের মধ্যেও কিন্তু আছে। সেটাই তিনি বলছেন যে ভারতবাসী যে বুদ্ধি সামর্থ্যে কোনো অংশে জাপানের চেয়ে ন্যূন, এই কথা বিশ্বাসযোগ্য নয়। তাহলে জাপানকে যদি আমরা সেই উঁচু জায়গাতে দেখছি, ভারতবর্ষ সেই জায়গাতে পৌঁছাতে পারত। এই দুই প্রাচ্য দেশের সর্বপ্রধান প্রভেদ এই ইংরেজ শাসনের দ্বারা সর্বতোভাবে অধিকৃত অভিভূত ভারত, আর জাপান এইরূপ কোনো পাশ্চাত্য জাতির পক্ষছায়ার আবরণ থেকে মুক্ত। অর্থাৎ সেখানে কোনো শাসন কিন্তু এখন নেই। এই বিদেশীয় সভ্যতা, যদি একে সভ্যতা বলো, আমাদের কি অপহরণ করেছে তা জানি। সে তার পরিবর্তে দণ্ড হাতে স্থাপন করেছে, যাকে নাম দিয়েছে ল অ্যান্ড অর্ডার। ল মানে কি? আইন, অর্ডার মানে নির্দেশ। এটাকে তিনি বলছেন বিধি এবং ব্যবস্থা, যা সম্পূর্ণ বাইরের জিনিস, যা দারোয়ানি মাত্র। মানে অন্যান্য দেশের ক্ষেত্রে তিনি সহায়ক হয়ে উঠছে ইংরেজরা, আর আমাদের দেশের ক্ষেত্রে তারা কি এনেছে? তারা সেই হেল্পফুল হাতটা, যেটা সাহায্যকারী হাত, সেটার পরিবর্তে তারা দিয়েছে ল অ্যান্ড অর্ডার, মানে বিধি এবং ব্যবস্থা। এক একটা করে বিধি এবং ব্যবস্থা আরোপ করেছে ভারতবর্ষের ওপরে, যেটা সম্পূর্ণ বাইরের জিনিস। সে তার শক্তিরূপ আমাদেরকে দেখিয়েছে, মুক্তিরূপ দেখাতে পারেনি, এটা তিনি বলছেন। অর্থাৎ মানুষে মানুষে যে সম্বন্ধ সবচেয়ে মূল্যবান এবং যাকে যথার্থ সভ্যতা বলা যেতে পারে, তার কৃপণতা এই ভারতীয়দের উন্নতির পথ সম্পূর্ণ অবরুদ্ধ করে দিয়েছে। অথচ আমার ব্যক্তিগত সৌভাগ্যক্রমে মাঝে মাঝে মহাদাশয় ইংরেজের সঙ্গে আমার মিলন ঘটেছে। এই মহত্ব আমি অন্য কোনো জাতির, কোনো সম্প্রদায়ের মধ্যে দেখতে পাইনি। তিনি আবার অতীতের কথাও বলছেন যে সমস্ত ইংরেজগুলো যা খারাপ ছিল সেটা নয়। প্রথম দিকে এমনও আমার ভাগ্যে ভালো ভালো মানুষের সঙ্গে, ব্রিটিশদের সঙ্গে মেলামেশা হয়েছে, আমি ভেবেছিলাম না কি হতে পারে ভারতের। তার মধ্যে তিনি বলছেন এরা আমার বিশ্বাসকে ইংরেজ জাতির প্রতি আজও বেঁধে রেখেছেন। দৃষ্টান্তস্থলে অ্যান্ড্রুজের নাম করতে পারি। এখানে একজনের নাম আছে অ্যান্ড্রুজ। তার মধ্যে যথার্থ ইংরেজকে, যথার্থ খ্রিস্টানকে, যথার্থ মানবকে বন্ধুভাবে অত্যন্ত নিকটে দেখবার সৌভাগ্য আমার ঘটেছিল। আজ মৃত্যুর পরিপ্রেক্ষণীতে স্বার্থ সম্পর্কহীন তার নির্ভীক মহত্ব আরও জ্যোতির্ময় হয়ে দেখা দিয়েছে। তার কাছে আমার এবং আমাদের সমস্ত জাতির কৃতজ্ঞতার নানা কারণ আছে, কিন্তু ব্যক্তিগতভাবে একটি কারণে আমি তার কাছে বিশেষ কৃতজ্ঞ। তরুণ বয়সে ইংরেজি সাহিত্যের পরিবেশের মধ্যে যে ইংরেজ জাতিকে আমি নির্মল শ্রদ্ধা একদা সম্পূর্ণ চিত্তে নিবেদন করেছিলাম, আমার শেষ বয়সে তিনি তারই জীর্ণতা ও কলঙ্ক মোচনে সহায়তা করে গেলেন। তার স্মৃতির সঙ্গে এই জাতির মর্মগত মাহাত্ম্য আমার মনে ধ্রুব হয়ে থাকবে। আমি হতভাগ্য, নিঃসহায়, নিরন্ধ্র অকিঞ্চনতার মধ্যে আমরা কি তার কোনো আভাস পাইনি? ভাগ্যচক্রের পরিবর্তনের দ্বারা একদিন না একদিন ইংরেজকে এই ভারত সাম্রাজ্য ত্যাগ করতে হবে। তিনি অতীতের কথাগুলোকে স্মরণ করছেন, ইংরেজদের যে ভালো রূপগুলো বা কোনো বন্ধু বান্ধবের সঙ্গে তার যে সাক্ষাৎ হয়েছে, সেই প্রভাবটা তার আজও রয়ে গেছে এবং সেটার সঙ্গে তিনি তুলনা করছেন। এই যে প্রবন্ধটা, এখানে আমরা বিভিন্ন উপমা এবং রূপকের বিষয় দেখতে পাবো, যেখানে তিনি কোনো একটা উপমা দিয়ে দেখাচ্ছেন আগে কেমন ছিল আর এখন সেটার সঙ্গে তুলনা করে। আবার তার কি বলবো, কোনো একটা মানুষের খারাপ কাজ যখন আমরা বিচার করি, তখনই বললাম না যে পাস্টের কথা ভাবি, যে তার ভালো কাজগুলোকে আমরা নিরীক্ষণ করি, সেই মানুষটা কেমন ছিল, আজকে কেমন হয়ে গেল। সেরকমই তিনি ইংরেজদের এক একটা মানুষের কথা, ইংরেজদের এক একটা ভালো কাজের কথাগুলো তিনি বলছেন, এবং সেটার দ্বারা মানুষরা উপকৃত হয়েছিল এক সময়, কিন্তু আজকে তারা কীরকম তাদের শাসন নীতি বা সেই নাগপাশে কীভাবে তারা জড়িয়ে ফেলেছে ভারতবর্ষকে, যে তাকে আর বাইরে প্রকাশ হতে দিচ্ছে না বা বিশ্ব দরবারে নাম লেখাতে দিচ্ছে না। অন্যান্য যে উন্নত দেশ, সেখানে কিন্তু সামিল হতে দিচ্ছে না ভারতবর্ষকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য।
ভাগ্যচক্রের পরিবর্তনের দ্বারা একদিন না একদিন ইংরেজকে এই ভারত সাম্রাজ্য ত্যাগ করতে হবে। এখান থেকে প্রাবন্ধিক জানাচ্ছেন যে এরপর কি হতে পারে, একটা তোমার বলা যায় ভবিষ্যৎ বার্তাই তিনি দিচ্ছেন। এখান থেকে লাইনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যদি আসে প্রশ্ন যে সেই মহামানব, একটা দেখবে প্রশ্ন দিয়েছি আমি যে কোন মহামানবের কথা বলেছেন, মহামানব বলতে কি বোঝাচ্ছে, তো সেইটার অ্যান্সারটা এখান থেকে হবে শেষ দিকটা। কিন্তু কোন ভারতবর্ষকে সে পিছনে ত্যাগ করে যাবে, কি লক্ষ্মী ছাড়া দীনতার আবর্জনাকে? একাধিক শতাব্দীর শাসনধারা যখন শুষ্ক হয়ে যাবে, তখন একই বিস্তীর্ণ পঙ্কসজ্জা দুর্বিষহ নিষ্ফলতাকে বহন করতে থাকবে। জীবনের প্রথম আরম্ভে সমস্ত মন থেকে বিশ্বাস করেছিলাম ইউরোপের অন্তরের সম্পদ এই সভ্যতার দানকে। আজ আমাদের বিদায়ের দিনে সে বিশ্বাস একেবারে দেউলিয়া হয়ে গেল। আজ আশা করে আছি পরিত্রাণকর্তার জন্মদিন আসছে আমাদের এই দারিদ্র লাঞ্ছিত কুটিরের মধ্যে। আজ আশা করছি পরিত্রাণকর্তার জন্মদিন আসছে, মানে কে বা একজন পরিত্রাণকর্তা আসবেন, তার জন্মদিন আসছে, মানে তার আবির্ভাব হবে আমাদের এই দারিদ্র লাঞ্ছিত কুটিরের মধ্যে। কুটির বলতে আমাদের ভারতবর্ষের কথা বলা হচ্ছে। অপেক্ষা করে থাকবো সভ্যতার দৈববাণী সে নিয়ে আসবে, মানুষের চরম আশ্বাসের কথা মানুষকে এসে শোনাবে এই পূর্ব দিগন্ত থেকেই। আজ পাড়ের দিকে যাত্রা করেছি, পিছনের ঘাটে কি দেখে এলুম, কি রেখে এলুম, ইতিহাসের কি অকিঞ্চিৎকর উচ্ছিষ্ট সভ্য মানবিমানের পরিকীর্ণ ভগ্নস্তূপ। কিন্তু মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। আশা করব মহাপ্রলয়ের পর বৈরাগ্যের মেঘমুক্ত আকাশের ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে। আরেকদিন অপরাজিত মানুষের জয়যাত্রা অভিযানে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মহৎ মর্যাদা ফিরে পাবার পথে। মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপরাধ মনে করি। এই কথা আজ বলে যাব, প্রবল প্রতাপশালীরও ক্ষমতা মধ্যমত্ততায় আত্মম্ভরিতা যে নিরাপদ নয়, তারই প্রমাণ হবার দিন আজ সম্মুখে উপস্থিত হয়েছে। নিশ্চিত এই সত্য প্রমাণিত হবে। এরপরে তিনি একটা শ্লোক বলেছেন, তারপরে তিনি একটা কবিতা বলেছেন। কবিতাটা দিয়ে কিন্তু শেষ হচ্ছে এই প্রবন্ধটা। কবিতাটাতে সেই মহামানবের আশার ইঙ্গিতটা তিনি রেখেছেন। ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্তধূলির ঘাসে ঘাসে। সুরালোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয়ডঙ্ক। এলো মহাজন্মের লগ্ন, আজই অমরাত্রির দুর্গতরণ যত ধূলিতলে হয়ে গেল ভগ্ন। উদয় শিখরে জাগে মাভৈ রব, নবজীবনের আশ্বাসে। জয় 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 রে মানব অভ্যুদয়, মন্দ্রী উঠিল মহাকাশে। এই যে শেষের কবিতাটা আছে, এই কবিতাটার সঙ্গে দেখো দুটো কবিতার মিল পাবে। একটা কবিতা হচ্ছে নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা, আরেকটা হচ্ছে কালাপাহাড় কবিতা। কালাপাহাড় কবিতাটা হচ্ছে মহিতলাল মজুমদারের লেখা। ওখানেও এরকম আছে, শুনিছ না ওই দিকে দিকে কাঁদে রক্ত পিশাচ প্রেতের দল, সব ভুক যত নিশাচর করে জগৎ জুড়িয়া কি কোলাহল। দুর্মশালের তপ্ত নিশানে ঘামিয়া উঠিছে গগনশিলা, ধরণীর বুক থরথরি কাঁপে একই তাণ্ডব নৃত্যলীলা। এতদিন পরে উদিল কি আজ সুরাসুর জয়ী যুগাবতার, মানুষের পাপ করিতে মোচন দেবতারি হানি ভীম প্রহার কালাপাহাড়। এভাবে কালাপাহাড় কবিতাটা শুরু করেছেন মহিতলাল মজুমদার। আর বিদ্রোহী কবিতাটা তো আশা করি জানো নজরুল ইসলামের, ওটা তো তোমাদের সিলেবাসেই তো আছে, বলো বীর চির উন্নত মমশির। তো এই দুটো কবিতার দেখো যে বিষয়বস্তু যাকে আহ্বান করা হচ্ছে এখানেও সেম। তো রবীন্দ্রনাথ আগে বলে গেছেন সেই বিষয় সম্পর্কে। এখানে তিনি সেই মহামানবের তথা একজন স্বাধীনতার সৈনিকের কথা বলছেন, যিনি আমাদের দেশের এই যে পরাধীনতার জ্বালা থেকে দেশকে মুক্ত করবেন। তো এটা একটা মানুষকে বলা যাচ্ছে না, একটা সম্প্রদায়ই বলতে পারো, সেই যুবক সম্প্রদায়কে বলতে পারো সেই মহামানব সম্পর্কে তিনি, যে কেউ তো আসবে যে কিন্তু এই নাগপাশ থেকে কিন্তু
ভারতবর্ষকে মুক্ত করবে। আর যদি আমরা কারো নাম বলি, কার নাম মনে পড়বে বলো তো? একজনের নাম বললে। রবীন্দ্রনাথের পরে কে এসেছিলেন যে ভারতকে সেই পরাধীনতার জ্বালা থেকে মুক্ত করতে সচেষ্ট হয়েছিলেন একাই? কার নাম মনে পড়ে বলো তো একা বললে? হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসুরই কথা মনে পড়বে একা বললে। জানি না বাকিদের কি মনে পড়ছে, আমার তো নেতাজিকেই মনে পড়ে। নামটা শুধু শুধু তো নেতাজি বলা হয়নি। এবারে এখানেও একটা সভ্যতার সংকট হচ্ছে, দেখো। স্বাধীনতা পরবর্তী এখনো মনে হচ্ছে না যে রবীন্দ্রনাথ বলে গেলেন যে আহ, একজন আসবে যুগাবতার, যাকে যে কিন্তু এই নাগপাশ থেকে মুক্তি দেবে, একজন যুগাবতার। এবং তারপরে ভারতবর্ষ হয়তো নাগপাশ থেকে মুক্ত হলো ব্রিটিশদের, তারপরে ভারত উন্নত দেশের নাম লেখাতে পারে। কিন্তু এখনও ভারতবর্ষ উন্নত দেশগুলোর মধ্যে নাম লেখাতে পারেনি। এখানেও যেন একটা সভ্যতার সংকট এখনও বর্তমানে আছে। কেন আছে জানো? কারণ ওই যে ভারত স্বাধীন হলো, স্বাধীনতার আগে মানুষের স্বপ্ন ছিল যে ব্রিটিশ মুক্ত হলেই কিন্তু ভারতের সেই বাঁধটা ভেঙে যাবে এবং এগোতে পারবে। তো ব্রিটিশ মুক্ত হওয়ার পরে ভারতবর্ষ কিন্তু রাজনীতি মুক্ত হতে পারেনি। এখন কি হয়েছে না, ব্রিটিশ মুক্ত হয়েছে, কিন্তু রাজনীতি মুক্ত বলতে কি সেই মানে স্বার্থলোভীদের রাজনীতি, রাজনীতি মুক্ত কথাটা ঠিক নয়, রাজনীতি থাকবেই, কিন্তু সেই রাজনীতি আশা করেনি যে স্বাধীনতার পরে কিন্তু মানে যে স্বাধীনতার সৈনিকগুলো ছিল, নেতাজি বলো বা যারা বিপ্লবী সৈনিক ছিল, তাদের যে স্বপ্নটা ছিল সেটা কিন্তু সার্থক হয়নি। এখন সেই কিভাবে যে ভারত স্বাধীনতা পেয়েছে সেই জিনিসটা কিন্তু নেতারা ভুলে গেছে। সেই নেতারা এখন শুধু আখের গোছাতে ব্যস্ত, ভারতের কথা খুব কম দেশই ভাবে বা খুব কম নেতাই ভাবে। শুধু ভাবে যে যে মানুষগুলো আমাকে ভোট দিচ্ছে তাদের জন্য কিছু করব, এইটুকুটাই ভাবে। দেশের কথা, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, প্রতিটা রাজ্যের সরকার যদি নিজের রাজ্যকে এগিয়ে নিয়ে যায় তবেই তো একটা দেশ এগোবে, এবং দেশ এগোলেই তো বুঝতে পারছো বিশ্বের দরবারে নিজের নাম লেখাতে পারবে। সেই কথাগুলো ভাবে না। খেয়াল করে দেখো, ভোটের আগে 500 টাকা করে মদ খেতে দিয়ে দেবে, ভোটের আগে এই গ্রামে ঘুরবে। সে যে কোনো দিন গ্রামে ঢোকেইনি, কলকাতা শহরে বসবাস করছে, সে মেদিনীপুরে চলে যাবে, সে কোনো একটা প্রত্যন্ত গ্রামে চলে যাবে, সেই নেতা বা নেত্রী গিয়ে নিয়ে গ্রামে মানুষদের সঙ্গে ধান লাগাবে, এই করবে এই করবে। মানে দেখে মানুষের কি বলবো, মানুষও দায়ী এটার জন্য, শুধু তারা দায়ী নয়, মানুষও মানে চোখ খোলা থেকেও মানুষ দেখতে পায় না যে যে মানুষটা সারা বছর কলকাতাতে কাটালো বা কোনো একটা শহরে কাটালো, সেই মানুষটা হঠাৎ করে আজকে আমাদের সঙ্গে ধান লাগাতে কেন আসছে, হঠাৎ করে আমাদের সঙ্গে মাটিতে কাজ কেন করতে আসছে? একে কি আরও দেখতে পাবো আমরা 5 বছরে? সেই গ্রামের মানুষ আসলে কি বলবো, সেই সহজ সরলতা সেটার সুযোগ নেই তাদেরকে। আর সব থেকে বড় হচ্ছে অর্থ লোভটা, টাকা পয়সার লোভ। যখন নেতারা পারছে না এইভাবে মানুষকে ভোলাতে, তখন টাকার লোভ দিচ্ছে, ও তোমার ভাঙা বাড়ি আছে, চল দালান করে দিচ্ছি, হয়ে গেল, বাস বিক্রি হয়ে গেল মানুষ। তো এইভাবে একটা জাতি, একটা সভ্যতা কিন্তু সেই পিছিয়েই থেকে যাবে। সভ্যতার সংকট যেটা রবীন্দ্রনাথ লিখে গেছেন, যে একজন মহামানব আসবে, এসেছিল, স্বাধীনও করে দিয়ে গেছে, কিন্তু আবার সেই সভ্যতার সংকট, মানে এখন ইংরেজরা নয়, এখন সেই ইংরেজদের কিছু উত্তর সাধক রয়েই গেছে, তারা কিন্তু সেই রাজনীতিটা শিখে নিয়েছে। সেই সাম্প্রদায়িকতার বীজটা কিভাবে বুনতে হয় সেটা কিন্তু শিখে নিয়েছে তারা। তারা এখন কিন্তু হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দিচ্ছে, ফলে একটা হিন্দুদের পার্টি হয়ে যাচ্ছে, একটা ইসলামদের পার্টি হয়ে যাচ্ছে। এইভাবে কোনো দিনই কিন্তু উন্নত হবে না, কারণ যদি একসঙ্গে মিলেমিশে কাজ করে। এখন যা হচ্ছে, ধর্মীয় বা সেই দলগুলোই সৃষ্টি হয়ে গেছে এখন ধর্মকে কেন্দ্র করে। আর ধর্মকে কেন্দ্র করে এখন সবথেকে বড় রাজনীতি হচ্ছে, যেটা ইংরেজ শিখিয়ে গিয়েছিল সেটাই কিন্তু এখনকার নেতা নেত্রীরাও কিন্তু করছে। ফলে সেই সভ্যতার সংকটটা আমার মনে হচ্ছে থেকেই যাচ্ছে, সেই সংকটটা আর মানে কি বলবো, নিস্তার সেটা থেকে আর পাচ্ছে না মানুষ। যাই হোক, শিক্ষিত মানুষকে আস্তে আস্তে এগিয়ে আসতে হবে, এই রাজনীতিগুলো যেহেতু মূর্খ মানুষে করছে না, সেই জন্য এইসব ব্যাপারগুলো হচ্ছে। তো এখানে রবীন্দ্রনাথের দেখো দুটো পর্বে তিনি লিখেছেন, দুটো অংশ দিয়েছেন। প্রথম অংশে তিনি জানাচ্ছেন, তার আক্ষেপের সুর শোনা যাচ্ছে, তিনি ইংরেজদের সেই ছোটোবেলা থেকে তিনি ঘটনাগুলো বলছেন, কতটা প্রভাবিত হয়েছিল। তিনি একা নন, ভারতবর্ষের সবাই। যেই শিল্প বিপ্লব হলো তারপরে দেখা যাচ্ছে যে ইংরেজ কিন্তু আস্তে আস্তে যেন চক্রান্ত করছে, ভারতকে
অন্ধকারে নিমজ্জিত রেখে অন্যান্য দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে। অথচ ভারতে তারা ঘাঁটি গেড়ে আছে, ভারতেই তারা আছে, কিন্তু ভারতকে কিন্তু তারা দেখছে না। উল্টো কী করছে, ভারতের ক্ষতি সাধনে তারা কিন্তু রত হয়েছে। এইগুলোই তিনি প্রথমে ব্যক্ত করেছেন। দ্বিতীয়তে তিনি জানাচ্ছেন যে তাদের ফল কি হয়েছে, এগুলোর ফলে ভারতের আজকে কি সংকটাপন্ন অবস্থা। একটা সরকারের যে যে জিনিসগুলো দায়িত্ব কর্তব্য, সেই কর্তব্যগুলো থেকে তারা কিন্তু নিজেকে সরিয়ে নিয়েছে। উল্টো কি করেছে, সাম্প্রদায়িকতার বীজ বপন করেছে ভারতবর্ষের মাটিতে। আর ল অ্যান্ড অর্ডার বিধি ব্যবস্থা এটাও করেছে, মানে স্থাপন করেছে এখানে। ফলে কি হচ্ছে না, তোমার সেই পরিত্রাণের উপায় খুঁজছে মানুষ, এবং রবীন্দ্রনাথ সেখান থেকে দেখাচ্ছেন যে হ্যাঁ, ভবিষ্যতে একজন মহামানব আসবে যে কিন্তু পরিত্রাণকর্তা রূপে উদয় হবে। আর তাকে নিয়েই তিনি একটা কবিতা লিখেছেন। কবিতাটা পারলে মনে রাখবে, যদি ওই মহামানবের প্রসঙ্গ আসে তাহলে এই কবিতাটা দিয়ে দেবে। আমি নোটে এটা দিতে পারিনি, এই কবিতাটা পারলে তোমরা নোটের মধ্যে ব্যবহার করবে। শেষে যে কবিতাটা আছে না, ওই মহামানব আসে, যদি পুরোটা না মনে থাকে তো ওই 3টে চরণ আছে, দেখো 3টে চরণ মনে রাখবে। ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্তধূলির ঘাসে ঘাসে। এতটুকু পারলেও অন্তত লিখবে। এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে, যেমন আমি যেগুলো দিচ্ছি সেগুলো তো পড়বেই। একটা প্রশ্ন আছে, আলোচ্য প্রবন্ধটি কী উপলক্ষে এবং কবে লিখিত হয়েছিল, এটা আশা করি পারবে। আলোচ্য প্রবন্ধটি, সংক্ষিপ্ত প্রশ্ন বলছি 2 নম্বরের, আলোচ্য প্রবন্ধটি বা সভ্যতার সংকট প্রবন্ধটি কী উপলক্ষে এবং কবে লিখিত হয়েছিল, বলো তো কী হবে? কী উপলক্ষে এবং কবে লিখিত হয়েছিল, এটা প্রথমেই তো বললাম। আহ, হ্যাঁ, রবীন্দ্রনাথ তার শেষ বলছি, তার 80তম জন্মদিনে এটা পাঠ করার জন্য লিখেছিলেন। জন্মদিনের উৎসবে, কিন্তু এটা 25শে বৈশাখ পাঠ হয়নি, এটা পাঠ হয়েছিল তোমার, মানে 80 বছর পূর্তি হয়েছিল তার। তো পয়লা বৈশাখ এটা হয়েছিল শান্তিনিকেতনে, পয়লা বৈশাখ 1348-এ পঠিত হয়েছিল। 25শে বৈশাখ তার জন্মদিবস, কিন্তু পয়লা বৈশাখে পঠিত হয়েছিল। মানে তার শরীর অসুস্থতা ছিল, এটা পাঠ করেছিলেন ক্ষিতিমোহন সেন। আলোচ্য প্রবন্ধটির পটভূমিকা সম্পর্কে মন্তব্য করুন। পটভূমি, পটভূমি বলতে প্রেক্ষাপটটা তোমাকে লিখতে হবে, যে সভ্যতার সংকট। প্রেক্ষাপট বলতে তার আগের সময়কালটা, দুটো বিশ্বযুদ্ধ ওখান থেকে শুরু করবে, আর তারপরে ইংরেজদের সেই ভয়াল রূপটা কিভাবে পরিবর্তন হতে থাকে, আর সেটার প্রেক্ষিতেই তিনি লিখেছিলেন সভ্যতার সংকট। তার পূর্ব জীবনের একটা অভিজ্ঞতা ছিল, আর শেষ জীবনের একটা অভিজ্ঞতা। যন্ত্র চালনা শিক্ষার ফলে জাপানে যন্ত্র চালনার শিক্ষা জাপানে কী ফল ফলিয়েছিল, এটা বড় প্রশ্ন হবে না, এটা 2 নাম্বারের হবে, তার সঙ্গে একটা কিছু জয়েন্ট থাকবে। এ বিষয়ে শাসিত ভারতবর্ষের সঙ্গে তুলনা করুন, এটা কিন্তু এর সঙ্গে অ্যাড করতে পারে, যে যন্ত্র চালনার শিক্ষা জাপানে কী ফল ফলিয়েছিল, এ বিষয়ে শাসিত ভারতবর্ষের সঙ্গে তুলনা করুন। আর ভারতবর্ষ কী ফল পেয়েছিল, শিল্প বিপ্লবের ফলটা ভারতবর্ষ কিভাবে পেয়েছিল, বা অন্যান্য দেশগুলো, তোমার জাপান আছে, রাশিয়া আছে, এরা কিভাবে এগিয়ে গেছিলো, আর ভারতবর্ষ কিভাবে অন্ধকারে থেকে গিয়েছিল, সেটা আলোচনা করতে হবে। আরেকটা প্রশ্ন আসতে পারে, মানে যেগুলো একটু অন্য ধরনের প্রশ্ন, সভ্যতার সংকট এবং কালান্তর প্রবন্ধ দুটির ভাবগত সাদৃশ্যের ওপর আলোকপাত করুন। কালান্তর হচ্ছে 1937-এ, আর সভ্যতার সংকট প্রকাশকাল হচ্ছে 1941। দুটোর ব্যবধান খুব একটা নেই, আর শেষ দিকটা বিষয়গত মিল অনেকটা রয়েছে। তো এটা নিয়ে আমি একটা তোমাদের প্রশ্নোত্তর দিয়ে দেবো, আর আলোচনা করব পরে। সভ্যতার সংকটের সঙ্গে কালান্তর, এটা কিন্তু আসতে পারে সাদৃশ্য। না, ওটা নেই, কিন্তু প্রসঙ্গক্রমে আলোচনা আছে এখানে, মানে বইয়ে আলোচনা আছে, কিন্তু তো দিতেই পারে। মানে এটা ইউনিভার্সিটির বই না, ওখানে কালান্তরের সঙ্গে সভ্যতার সংকটের সাদৃশ্য দিয়েছে।
নামকরণের তাৎপর্য আসতে পারে। প্রশ্ন একটা আসবে যেটা জাপানের ক্ষেত্রে, জাপান দিয়ে আসবে, যে জাপানে তো অনেক উন্নতি হয়েছিল, কিন্তু ভারতবর্ষ কি পেয়েছিল? ভারতবর্ষ কিন্তু কিছুই তো পায়নি। সেটা যেটুকু দূর থেকে দেখেছিল ভারতবর্ষ, মানে সেই সময়ের প্রভাব কিভাবে আসবে, পুঁথিপত্র থেকে আসবে, পুঁথিপত্র ঠিক নয়, তখন সংবাদপত্রগুলো কাজ করছিল, বিভিন্ন সংবাদপত্র সেটার মাধ্যমেই জানতে পারছিল। এই যে আমি বলছি না, হামফ্রে ডেভি তোমার কি আবিষ্কার করেছে, না তোমার জেমস ওয়াট কি আবিষ্কার করেছে, এগুলো কোথা থেকে জানতে পারবো? তৎকালীন সংবাদপত্রগুলো থেকে জানতে পারছিল। কিন্তু কিভাবে হচ্ছিল সেটা তো আর ভারতবর্ষ জানতে পারছে না। সেটা কে জানাবে? সেটার দায়িত্বে কে ছিল? ইংল্যান্ড ছিল। ইংল্যান্ডেই শিল্প বিপ্লবটা হয়েছিল প্রথম, সেই বীজটা তারাই বপন করেছিল সেখানে। আর সেই উন্নতির বীজটা ভারতবর্ষে তো দেওয়া হয়নি, ভারতবর্ষকে তো অন্ধকারে নিমজ্জিত করে রাখা হচ্ছে। ভারতবর্ষে সেই সময় কি হচ্ছে? সেই সময় সাম্প্রদায়িকতার বীজ বপন করা হচ্ছে, যাতে ব্রিটিশ শক্তি আরও বেশি দিন টিকে থাকতে পারে। আর তারপরে ভারতে টিকে থাকার কারণটা কি? ভারতের সব দিক থেকেই, মানে কি বলবো, ভারতবর্ষকে একদম ফাঁপা করে দেওয়া। সে তোমার অর্থনৈতিক দিক থেকে যদি কোনো একটা কাঁচা মাল পাওয়া যাচ্ছে ভারতবর্ষে, সেটা পুরোপুরি শোষণ করে নেওয়া হচ্ছে, নিজের দেশে পাচার করা হচ্ছে। ইংল্যান্ডের যা কিছু শক্তি, যা কিছু ঐশ্বর্য, বেশিরভাগটাই তো ভারতবর্ষ থেকে নিয়ে নেওয়া হয়েছে। আর ভারতবর্ষ আজকে নিঃস্ব হয়ে গেছে। ইংল্যান্ডের থেকেও আরও উন্নত দেশ হতো ভারতবর্ষ, কারণ ভারতবর্ষের সব কিছুই কিন্তু নিয়েছে ইংল্যান্ড। এখান থেকে নিয়ে গেছে বলে। ভারতবর্ষের জনসংখ্যা কম আছে নাকি? ভারতবর্ষের ভূমি বা মাটি কম আছে নাকি? সব দিক থেকে জর্জরিত করেছে। একটা আমি কি বললাম না, কাঁচামালগুলো নিচ্ছে। এই যে ইউরোপে একসময় নীলের চাহিদা দেখা দিচ্ছিল, নীল কী জন্য? নীলটা কিন্তু কোনো তো খাবার জিনিস নয় যে ওটা খেয়ে মানুষ বাঁচবে, জাস্ট একটা প্রসাধনী দ্রব্য ছিল, মানে ফ্যাশনের একটা জিনিস ছিল। সেটার জন্যে কত অত্যাচার, কত মানুষের মৃত্যু। নীল বিদ্রোহ কী জন্য হয়েছিল? ওই যে চাষযোগ্য জমিগুলো যেগুলোতে উর্বর উর্বরতা নষ্ট হয়ে যায়, নীল চাষ একবার যদি করে দেওয়া হয় কোনো জমিতে, সেই জমির উর্বরতা নষ্ট হয়ে যায়। একটা মানুষের সংসার চলছে সেই জমিটাকে কেন্দ্র করে, আর সেই জমিতে নীল চাষ করে দেওয়া হচ্ছে জোর করে, মানে মানুষ খেতে পাবে না, মারা যাবে। আর সেই নীলটা কি হচ্ছে? ইউরোপে কাপড়ে দেওয়া হচ্ছে, কাপড়ে দেওয়া হচ্ছে, উজ্জ্বলতা আনা হচ্ছে, বা রং শিল্পে ব্যবহার করা হচ্ছে। মানে একদিকের মানুষ খেতে না পেয়ে মারা যাচ্ছে, আর একদিকের মানুষ বিনোদন করছে, বা সেই আভিজাত্যের ব্যাপারগুলো হচ্ছে। তাহলে এদিকে শোষণ উৎপীড়ন চলছে, আর অন্য দেশের কিন্তু সহায়ক হয়ে উঠছে ইংল্যান্ড। সেটাই দেখা যাচ্ছে যে জাপান আর ভারতের মধ্যে, জাপান ভারত কি ইংল্যান্ড আর ভারতের মধ্যে খুব একটা ফারাক ছিল না, মানে ইয়ের দিক থেকে, তোমার বুদ্ধির দিক থেকে। তো প্রথম দিকে কি হচ্ছে না, তোমার ইংল্যান্ডদেরকে আশীর্বাদ স্বরূপই সবাই গ্রহণ করেছিল। তাদের একটা জিনিস সত্যি অস্বীকার করার নয়, যে কুসংস্কার মুক্ত হয়েছে ভারতবর্ষ, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরও প্রথম দিকে জানাচ্ছেন, যে আমাদের প্রাচ্য এবং পাশ্চাত্যের সংস্কৃতির মেলবন্ধন করতে অনেকজন মানে মনীষীর আবির্ভাব হয়েছিল। কিন্তু আস্তে আস্তে তাদের আগ্রাসন নীতিটা আরও, মানে তাদের যে স্বার্থলোভীর ব্যাপারটা, সেটা কিন্তু আরও বেশি হয়ে গেছিলো। তো এখানে ওই যে জাপানের যে উন্নতিটা, সেই জায়গাটা দু একটা লাইনে দেওয়া আছে, খুব বেশি ব্যক্ত করা নেই। আমি ভাবলাম ওটা নিয়ে বড় প্রশ্ন লিখবো, কিন্তু প্রশ্নটা খেয়াল করে দেখলাম অনুশীলনীতে না 2 নাম্বারে দিয়েছে, খুব বেশি বড় হবে না ওটা, আলোচনা করার জায়গাই নেই তো নেই। জাপানের কথা নিয়ে তো 2-3টা বেশি লাইন নেই দেখবে প্রবন্ধে। তারপরে হ্যাঁ, বেশি লাইন আছে যে ভারত কতটা বঞ্চিত হয়েছিল সেটা, ওটা জাস্ট তিনি উদাহরণটা দিচ্ছেন, জাপানের, রাশিয়ার দিচ্ছেন, আফগানিস্তানের দিচ্ছেন, জরাথ্রুস্ট্রিয়ান, পারসিক, সবার দিচ্ছেন, যে তারা কিভাবে কাজে লাগিয়েছিল সেটাকে, আর কতটা উন্নতি হয়েছিল, আর ভারতবর্ষ সেই জায়গা থেকে কতটা পিছিয়ে ছিল। আর সেটা ভাবাতে, হ্যাঁ, সেরকম, হ্যাঁ, তিনি প্রথমে দেখাচ্ছেন ইউরোপীয় সভ্যতার বা সেই শাসনের জালের মধ্যে জড়িয়ে ছিল অনেকগুলো দেশ, কিন্তু পরে তো সবাই মুক্ত হয়ে গেছে, ভারতবাসী মুক্ত হতে পারেনি। সেরকমভাবে কিন্তু লেখা নেই কোথাও।
হুম। প্রথম বিশ্বযুদ্ধতে জাপান আর ব্রিটিশ একদিকেই ছিল, মানে সহায়ক শক্তি হিসেবেই কাজ করেছিল জাপানের ব্রিটিশরা। না না, আমি শাসনের কথা বলিনি, হ্যাঁ কোলাবর্ষণের কথা বলছি আমি। মিত্র শক্তিতে জাপান আর ব্রিটিশ দুটোই ছিল কিন্তু, মিত্র শক্তি আর অক্ষ শক্তি ছিল না। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমি যেটা কথা বলছি সেটা আমি বিবাদমান পক্ষের কথা বলছি, মানে যে দুটোর প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল সেইটাতে হ্যাঁ প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু মিত্র শক্তিতে ইয়ে ছিল। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আচ্ছা, এই ছকটা নেই এর, কে কোন দিকে ছিল। হ্যাঁ হিটলার ছিল, মুসোলিনি ছিল, বেনিটো মুসোলিনি। আর এইদিকে তোমার স্ট্যালিন ছিল, স্ট্যালিন এদিকে ছিল। চীন ছিল এদিকে, ব্রিটিশ শক্তি ছিল, উইনস্টাইন চার্চিল ছিল, আর ওইদিকে তোমার হিটলার আর মুসোলিনি। হ্যাঁ, জাপান ওদিকে বিরোধী পক্ষে ছিল তোমার ব্রিটিশের। হুম। আচ্ছা ঠিক আছে, তো এই সভ্যতার সংকট টেক্সটটা সবাই একবার পড়বে, টেক্সটটা বইয়ে দেওয়া আছে, যারা বই পেয়েছো বই থেকে পড়বে, আজ নইলে কিন্তু পিডিএফও আছে দেওয়া। হ্যাঁ এবারে কবি শিল্পীদের কথা, মহামানব বলতে আহ, যিনি উত্তরণের পথ দেখাবেন সেটাই তিনি বলতে চাইছেন। এই যেরকম আমি বললাম না কালা পাহাড় কবিতা, ওখানে একজনের নাম বলা হচ্ছে কিন্তু সেই যুব সম্প্রদায়কেই বলা হচ্ছে, যেরকম বিদ্রোহী কবিতায় বলবীর চির অন্যতম মশির, ওখানেও একজনকে আমি সাইক্লোন, আমি শব্দটা বেশি ব্যবহার হয়েছে ওখানে। তো আমি বলতে একজনের মধ্যে এতগুলো গুণ এতগুলো ক্ষমতা থাকাটাও তো একটা ব্যাপার না, তো সেই ওখানে প্রতিটা মানুষকে বোঝানো হচ্ছে সেই ক্ষমতা সম্পন্ন, মানে তাদেরকেই মহামানব, আমার যতদূর মনে হচ্ছে এখানে সবাইকেই বলা হচ্ছে, একটা কোনো একটা শক্তিকেই বোঝানো হচ্ছে। সম্ভবত যুব শক্তিকে বোঝানো হচ্ছে, সেই তারাই কিন্তু ইয়ে করতে পারবে। তিনি হয়তো প্রত্যক্ষ করেছিলেন, আন্দাজে কি বলতে পারবেন, তিনি দেখছেন যে স্বাধীনতা সংগ্রামের জন্য সবাই কিন্তু এগিয়ে আছে সেই সময়ের। যারা বিপ্লবী ছিলেন ওই 1940 সালের দিকে যদি খেয়াল করি, তাদের নামগুলো তো তিনি জানতেন, যারা যারা লড়াই করছে সংগ্রাম করছে। আর 1940 সাল তো, ওটা আমাকে একবার দেখতে হবে, অনেক দিন আগে দেখেছি, একবার দেখিনি, আমি জানিয়ে দেবো। মহামানবের সাগর তীরে ওইটা কি? ওটা হ্যাঁ ওটা গীতাঞ্জলির অংশ ওটা, গীতাঞ্জলি। গীতাঞ্জলির প্রকাশকাল মানে গীতাঞ্জলির জন্য নোবেল পেয়েছেন 1914 সালে, তাহলে 1914-এর আগে। হুম।
আসলে ওটা কিন্তু একটা গান। ওটা হচ্ছে গীতাঞ্জলির 106 সংখ্যক গান। ওটাকেই ভারতীর্থ নামে দেওয়া হয়েছিল। হ্যাঁ, অবশ্যই। কারণ আহ, এখানে তিনি বলছেন না যে পশ্চিমে আজ খুলিয়াছে দ্বার, একটা সেথা হতে আসে নানা উপহার, এরকম একটা কিছু লাইন আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম। তাহলে আমাদের অর্জিত অভিজ্ঞতা, মানে যেগুলো আমরা প্রত্যক্ষ করি, কোনোটাই যে সারা জীবন সত্য থাকবে আমার কাছে, বা সেটাকেই আমরা নিয়ে এগিয়ে চলবো, সেটা কিন্তু নয়। সেটা কিন্তু পরিবর্তন হতে পারে। একজন স্বাভাবিক, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে তিনি কিভাবে লিখছেন কবিতা শুরুর দিকে। তিনি তো এখানে তো জানাচ্ছেন যে ছোটবেলা থেকে আমার প্রভাব ছিল, এবং আমি নিজেই তাদেরকে কী না মনে করেছিলাম, আর আজকে তারা কীরকম। সেটাই, সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তনশীল। আর সবথেকে বেশি অভিজ্ঞতা হয় এই প্রৌঢ়ত্বে এসে। তিনি তো একদম শেষ জীবনে, মানে 80 বছর বয়সে তার জ্ঞানটা কেমন টনটনে ছিল। মানুষের 80 বছর বয়সে মানে ভাবনা চিন্তা তো দূরের কথা, দাঁড়াতে পারে না সোজা হয়ে। সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি এতটা প্রত্যক্ষ করে। আর এই প্রবন্ধটা সেই জন্যই ফেমাস। একটা মানে এই প্রবন্ধটা কি বললাম, যে একটা পুস্তিকা হিসেবেই ব্যবহার করা হতো, ছোট্ট পুস্তিকা হিসেবে। আচ্ছা, আজকে ইয়েটা আলোচনা করছি না, নেক্সট ক্লাসে আলোচনা করব হচ্ছে তোমার সিসিবিডি 6 পেপারের ভারতীয় কাব্যতত্ত্ব। ওখানে রসবাদ দিয়ে শুরু হবে। রসবাদ বলতে ভরতাচার্যকে প্রথমে আলোচনা করব, যিনি নাট্যশাস্ত্রের জনক বলা হয় বা নাট্যশাস্ত্রের রচয়িতা। সেখানে নাটকের নিয়ম কানুন সব কিছুই তিনি আলোচনা করেছেন। আর সেই সূত্রে তিনি অলঙ্কার শাস্ত্র নিয়ে আলোচনা করেছেন। আর অলঙ্কারে তিনি অলঙ্কার শাস্ত্র প্লাস রসশাস্ত্র। রস বলতে কি বোঝায়? রস বলতে একটা আমরা অনুভূতিকে বুঝি, মানে কোনো একটা কিছু গল্প পাঠ করলাম, তারপরে যে ফিলিংসটা আসছে, যে বেশ দারুণ লাগলো গল্পটা, এই যে ভাবনাটা, ওই যে একটা অবস্থা, ওটাকে রস বলা হয়। মানে কোনো একটা সিনেমা দেখলাম, আর সিনেমা দেখার পরে মনে হলো যে যে টাকাটা দিয়ে দেখলাম, হয়তো 100 টাকা দিয়ে একটা মুভি দেখলাম কোনো হলে গিয়ে, মনে হলো 100 টাকাটা ব্যর্থ গেল না, অনেক কিছু শিখতে পারলাম, দারুণ লাগলো। ওই যে ব্যাপারটা, ওটাকে রস বলা হয়। সেই সম্পর্কে আলোচনা করব। তো তিনি জানাচ্ছেন যে রস কী পদার্থ, রসের নিষ্পত্তি কিভাবে হয়। এই যে আমি ভালো লাগলো খুব, এই যে রস নিষ্পত্তি হলো, মনের মধ্যে একটা দারুণ ফিলিংস এলো, এটা কিভাবে এলো, কী কারণে এলো, সেটা তিনি আলোচনা করছেন। আর ওটাকে তিনি কাব্যের আত্মা বলে জানাচ্ছেন, যে কাব্যের ক্ষেত্রে ওটাই হচ্ছে মেন। কবিতা একটা কোনো পড়লাম, কবিতাটা পড়ে নিয়ে একটা দারুণ মানে ভাব জন্ম নিল আমার মনের মধ্যে। এই ভাবটা কেন নিল, সেইটার কারণ হচ্ছে রস নিষ্পত্তি। যেহেতু আমি সেটাকে পড়লাম, এবারে কি কারণে হলো, সেটার জন্য আমাকে ব্যাখ্যা করতে হবে যে প্রসঙ্গ কি আছে। যদি নাটক হয় তাহলে নাটকের অভিনেতা অভিনেত্রী তাদের কেমন একটা মানে অভিনয়টা কেমন ছিল, বা তারা মূল যে ঘটনাটা সেটা কেমন ছিল, সেটা যদি ভালো না হয় তাহলে অভিনয় করলেই কি ভালো হবে। তারপরে তাদের সংলাপগুলো এইভাবে বিভিন্ন আলোচনার মধ্যে তিনি রসকে কাব্যের আত্মা বলেছেন, বা সেটা মর্যাদা দিয়েছেন। কে না, রসবাদের জনক হচ্ছেন ভরতাচার্য। তো ভরতাচার্য নিয়ে প্রথমে আলোচনা করব, রসবাদ, তারপর ধ্বনিবাদ, তারপরে রীতিবাদ, তারপরে তোমার হচ্ছে বক্রোক্তিবাদ। বক্রোক্তিবাদটা শেষে আলোচনা হবে কুন্তকাচার্য নিয়ে। মানে বক্রোক্তি অলঙ্কারও তোমাদের আছে, যেটা আলোচনা করেছিলাম। ওই বক্রোক্তি অলঙ্কার বক্রোক্তিবাদ থেকেই এসেছে, মানে কথাগুলোকে সোজাভাবে না বলে একটু ঘুরিয়ে বলা। তো কাব্য কবিতার ক্ষেত্রেও এভাবে কিন্তু হয়। যেগুলো উদাহরণ দিয়েছি সেগুলো তো কাব্য কবিতারই বেশিরভাগ উদাহরণ আছে। কে বলে গো সেই প্রভাতে নেই আমি। তো বিভিন্ন গান, বিভিন্ন কবিতা, সেইগুলোর মধ্যেও কিন্তু একটা ব্যঞ্জনা সৃষ্টি হয়েছে, সেগুলো বাক্য থেকে কাব্য হয়েছে বক্রোক্তির জন্য। আর রীতিরাত্মা কাব্যস্য আছে বামনাচার্যের, মানে স্টাইল, লেখার স্টাইল। লেখার স্টাইল বলতে হাত লেখার স্টাইল নয়, লেখার ধরনটা। স্টাইল বলতে রীতি, আর সেটাকে আমরা বলতে পারি তোমার, নামটা মনে আসছে না এই মুহূর্তে। হ্যাঁ, শৈলী, শৈলী বিজ্ঞান।
রীতি, স্টাইল বা শৈলী, সেটা নিয়েও আলোচনা হবে। তো নেক্সট ক্লাসে ওটা করাবো। আজকে এমনিতেই অনেকে আজকে ক্লাসটাকে বলছিল যে অ্যাবসেন্ট মানে করতে, মানে বন্ধ রাখতে। তো বন্ধ সবাই যদি রাখতে বলে তাহলেই বন্ধ রাখতে পারবো, কারণ এবারে 2-3 জন বলছে না স্যার কালকে আমাদের হবে না। কালকে যদি 2-3 জনের না হয়, সেই ব্যাপারটা তো আজকের মতোই দাঁড়ালো। আজকে হয়তো 4-5 জনের হলো না, কালকে আমি আজকে অ্যাবসেন্ট করে কালকে করে দিলাম। তো কালকে আবার 2-3 জনের হলো না, তো তারা তো বলবে যে যেদিন ক্লাস ছিল সেদিন স্যার করালো না, উল্টো দিনে করালো, তো তাতে আমাদের অ্যাবসেন্ট হলো। ব্যাপারটা সেরকম হয়ে যাচ্ছে, তার জন্য আজকে করালাম। ক্লাসটা আমি রেকর্ড করেছি, রেকর্ডটা দিয়ে দেবো। না না, দোল পূর্ণিমা নয়, দোল পূর্ণিমা হয়ে গেছে। আজকে দিনে তো সবাই হোলি খেলেছে। আজকে সব থেকে বেশি হোলি মনে হয় মিঠুকেই দেখলাম আমি খেলতে, না? মিঠু, মিঠু বিশাল রং খেলেছে। না ভালো, কি আছে, তো কেউ না খেললেও অসুবিধা নেই। আমাদের আজকে ছিল না, আমাদের কালকে হবে। বাহ। কে না, আমি আমি আমাদের আজকে নয় তো, আমাদের কালকে। আমাদের দোল নয়, আমাদের হোলি, আমাদের দোল নয়। দোলযাত্রা এদিকে খেলার মানুষ নেই, এগুলো নন বেঙ্গলি এরিয়া। তো এদিকে হোলি খেলে, কালকে খেলবে। মানে যেটা এই সিনেমাতে দেখি না আমরা, হোলি খেলার সেই হোলি। আজকে বলে নাকি এদিকে মানুষে, জানি না ওটা সত্য নাকি, বলে আজকে ভগবানের হোলি, আজকে ঈশ্বরের হোলি, তোমার দোল। তো আমরা আজকে খেলবো না, আজকে রাধা কৃষ্ণ খেলবে, কালকে আমরা এরকম। কাল থেকে আমাদের এদিকে একটা ভালোভাবে আড়ম্বর সহকারে হয়। মানে হোলি বলতে হোলি ভালোই হোলি হয় এদিকে। মানে জলে গোলা হোলিটা হয়, মানে এদিকে সেই শুকনো পাউডারের বা সেই আবির মাখানো সেই রীতিটা খুব কম আছে। তো এখন আস্তে আস্তে মানুষ এখন বুঝছে, এখন ওই রঙগুলোকেও ব্যবহার করছে না। কিন্তু নন বেঙ্গলি এরিয়া, নন বেঙ্গলি মানে এখানে ঝাড়খণ্ড বিহারে যে চলে হোলিটা, ওই রকম হোলি। আর সব গান যা চলে না এদিকে, এদিকের গান বাংলা গান নয়, এদিকে খোট্টা গান চলবে আর ভোজপুরি গান চলবে। মানে সেই রকম হোলিটা, কালচারটা একটু অন্যরকম আছে। হ্যাঁ, জিওতে চেঞ্জ করা আছে। হুম। আমাদের উখরার একটা ছেলে গেছে কলকাতাতে, ও বাংলাতে কমেন্ট্রি করছে জিওতে। হুম। হুম। পার্থক্য নয়, সাদৃশ্য আসবে। কিছু কালের ব্যবধানে লেখা আছে, মানে আহ, কালান্তর 1937-এ হবে, আর সভ্যতার সংকট হচ্ছে 1941, মানে প্রকাশকালগুলো আমি বললাম। তো সেই ভিত্তিতে যে বিষয় দুটোই রাজনৈতিক প্রবন্ধ, তার জন্যই এই কথাটা আসছে, আর এটা নিয়ে আলোচনা আছে। হ্যাঁ, এটা মনে হচ্ছে মন্ময়েই হবে, তবু আমি দেখে নিয়ে বলবো। তন্ময়ের মধ্যে কি হয়, তন্ময় হচ্ছে বস্তুনিষ্ঠ, মানে যেখানে তন্ময় প্রবন্ধ যেমন হবে তোমার,
হ্যাঁ, নিজস্ব ভাবনাই সেখানে ব্যক্ত হচ্ছে। হ্যাঁ, যেখানে চেঞ্জ করার খুব একটা অবকাশ নেই। কি বল? হ্যাঁ, এবারে প্রবন্ধটা না পড়লে তো বুঝতে পারবে না না। মানে শিক্ষা ও বিজ্ঞান, এবারে দেখো বিজ্ঞানমূলক বিষয়েও কিন্তু নিজের, হ্যাঁ বিজ্ঞানে অবশ্য বিজ্ঞানের যে কথাগুলো সেগুলো তো চেঞ্জ করা যাবে না। তবে কিছু কিছু জিনিস আছে যেখানে নিজের মতো করে আলোচনা করতে হবে। বিজ্ঞানমূলকগুলো বেশিরভাগই তোমার তন্ময়ে যাবে, সেগুলো মন্ময়ে কিন্তু হবে না। হুম। আচ্ছা দেখো, আমি একটা জিনিস বলছি, কালান্তর যেটা প্রবন্ধ আছে না, সেই কালান্তর প্রবন্ধকে বলা হচ্ছে বস্তুনিষ্ঠ প্রবন্ধ। ঠিক আছে, কালান্তর। কালান্তর যেহেতু রাজনৈতিক প্রবন্ধ, বস্তুনিষ্ঠ প্রবন্ধের একটা শ্রেণীবিভাগ দেখানো হচ্ছে: রাজনৈতিক প্রবন্ধ, ঐতিহাসিক প্রবন্ধ, বৈজ্ঞানিক প্রবন্ধ, আলোচনা বা গবেষণাধর্মী প্রবন্ধ, আর সামাজিক সমস্যামূলক প্রবন্ধ। এইগুলোকে, বা জীবনীমূলক প্রবন্ধ, এগুলোকে বস্তুগত প্রবন্ধের মধ্যে রাখা হচ্ছে। ব্যক্তিগত প্রবন্ধের মধ্যে রাখা হচ্ছে তোমার, যেমন কমলাকান্তের দফতর এটাকে বলবো আমরা। তারপরে আরও বেশ কিছু রয়েছে। তো যাই হোক, যেমন চড়কটা হবে। তো রাজনৈতিক প্রবন্ধকে অনেকে এক জায়গায় বলে দিচ্ছেন, পুরোটা রাজনৈতিক প্রবন্ধকেই বলেই দিচ্ছেন যে এটা ব্যক্তি বস্তুগত। তো যাই হোক, আলোচনার প্রেক্ষিতে বলা যাচ্ছে যে তোমার যেটা সভ্যতার সংকট, এখানে নিজের কথাই বেশি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, নিজের উপলব্ধি। যেমন সাম্য প্রবন্ধটা, হ্যাঁ রাজনৈতিকের মধ্যেই তো আসছে এটা। কালান্তর আর সভ্যতার সংকট দুটোই রাজনৈতিক। কালান্তরকে তন্ময় প্রবন্ধ বলা হচ্ছে। কালান্তরটা আমি দেখছি তন্ময় বলা হচ্ছে। তারপরে বঙ্কিমচন্দ্রের লোকশিক্ষা, এটা তন্ময় প্রবন্ধ বলা হচ্ছে। হতেই পারে, কিন্তু যেখানে মানে শ্রেণী করা আছে সেখানে দেখছি রাজনৈতিককে পুরোটাই তন্ময় দিচ্ছে। আমার মনে হয় না এটা রাজনৈতিকগুলো স্বভাবে। বঙ্কিমচন্দ্রের সাম্য, এটা রাজনৈতিক প্রবন্ধ। সাম্য, ওটা কিন্তু তন্ময় প্রবন্ধ, মন্ময় নয়। রাজা ও প্রজা বলে একটা রবীন্দ্রনাথের আছে, ওটাও তোমার তন্ময় হচ্ছে। নজরুল ইসলাম কিছু প্রবন্ধ লিখেছেন, সেগুলো তন্ময়ের মধ্যে হবে। সমাজ সমস্যামূলক যে প্রবন্ধগুলো, সেগুলোকেও তন্ময়ের মধ্যে রাখা হয়, যেমন বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্দি বিষয়ক প্রস্তাব। যাই হোক, এটা এটা মনে শুনেই মনে হচ্ছে যে এটা মন্ময় প্রবন্ধ হবে, কারণ প্রস্তাব তো রাখবেন কে, বিদ্যাসাগর রাখবেন, কিন্তু এটা তন্ময় প্রবন্ধে রাখা হয়েছে। বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ্দি বিষয়ক বিচার। তারপরে ভূদেব মুখোপাধ্যায়ের সামাজিক প্রবন্ধ। হ্যাঁ, সভ্যতার সংকট, এটাকে রাজনৈতিকেও রাখা হচ্ছে, আবার সমাজ সমস্যামূলক প্রবন্ধেও রাখা হচ্ছে। এটাকে তন্ময় প্রবন্ধ দেওয়া হচ্ছে, আলোচনার বইয়ে এটা তন্ময় আছে। প্রবন্ধের সংজ্ঞা হচ্ছে তোমার, প্রবন্ধ শব্দের অর্থ কি? প্রকৃষ্ট বন্ধন। হ্যাঁ, প্রকৃষ্ট রূপে বন্ধন। এবারে কিসের বন্ধন, সেখানে কি থাকছে? সেখানে তোমার যুক্তি, তর্ক, বিচার বিশ্লেষণ, এইসবের বিষয়গুলো আসছে। এবং হ্যাঁ, যেখানে কোনো একটা বিষয়কে উদ্ঘাটন করা হয়, দেখো প্রবন্ধের প্রথম রূপটা কি হচ্ছে, আমরা ছোটবেলায় প্রবন্ধ রচনা লিখতাম না, প্রবন্ধ রচনা, গরুর রচনা। গরুর রচনা, গরুর 5টা পা তো লিখতে পারি না, গরুর 3টে চোখ তো লিখতে পারি না। খেয়াল করে দেখো, ভিত্তিটা ওখান থেকেই। সত্য কিছু একটা লিখছি আমি, গরুর রচনা লিখছি। গরুটা বাদ দিলাম, আত্মজীবনীমূলক বা কোনো একটা মানুষের জীবন কাহিনী, জীবনীমূলক প্রবন্ধ লিখছি, মানে বিদ্যাসাগরের জীবন লিখছি, বিদ্যাসাগরের সত্য ঘটনাগুলো লিখছি। ওখানে তো কল্পনা কিছু নেই। আমি বিদ্যাসাগর সম্পর্কে, হ্যাঁ
আমি নিজের আহ, মানে কি বলবো, কোনো একটা ইয়ে দিয়ে, নিজের গুণ দিয়ে আমি তার একটা কোনো কিছু বিচার করলাম, নিজের কথা লিখলাম যে তিনি এই ছিলেন এই ছিলেন, তার বিশেষণগুলো ব্যবহার করলাম, সেটা একান্ত ব্যাপার। কিন্তু মিথ্যা তো কিছু আমি ব্যবহার করছি না। সেরকম প্রবন্ধের জিনিসটাই এটা, যে গল্প আর প্রবন্ধের মধ্যে তফাৎটা কী হবে, না গল্পের মধ্যে অনেক কল্পনার আশ্রয় হবে, প্রবন্ধের মধ্যে সেটা হবে না। এই বিষয়গুলো তোমাদের আছে সিসিবিজি টেনে। প্রবন্ধ কাকে বলে, প্রবন্ধের বৈশিষ্ট্য কী, প্রবন্ধের শ্রেণীবিভাগ, আর সেই শ্রেণীগুলোর উদাহরণ, এগুলো একদম খুঁটিনাটি করে আছে। প্রবন্ধ কাকে বলে, কবিতা কাকে বলে, গল্প কাকে বলে, উপন্যাস কাকে বলে, সেগুলো শ্রেণীবিভাগ, নাটক কাকে বলে, কত ধরনের নাটক হয়, এগুলো কোনো মানে ইয়ে থাকবে না তোমাদের, মানে কী বলবো, প্রশ্নই থাকবে না। টেন্থ পেপারটা যখন পড়বে না, টেন্থ পেপারটা হচ্ছে তোমার সাহিত্যের রূপরীতি, মানে এই যে সংগ্রুপগুলো রয়েছে, মানে বিভিন্ন ভাগগুলো, সেগুলোর প্রতিটার বৈশিষ্ট্য, শ্রেণী, সংজ্ঞা, আলোচনা। যাক, ওটা একটা তোমাদের ভালো। তো ওই পেপারটাও শুরু করতে হবে, শুরু করলে আশা করি এগুলো থাকবে না। 9th পেপারটা তোমাদের পুরোটাই কিন্তু প্রবন্ধ। তোমাদের কোয়েশ্চেন সেটগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো একটা একটা পেপারে, সেই প্রশ্ন উত্তরগুলো মোটামুটি করতে হবে। এবার এটা নয় যে কেউ প্রশ্ন সেটটা নিয়ে আর হয়তো ক্লাস অফ রেখে দিলে। আমি কিন্তু আরও কিছু প্রশ্ন পরে বাড়াতে পারি, জাস্ট তোমাদের করার জন্য দিলাম যে হয়তো 9th পেপারে তোমাদের প্রশ্ন দিলাম 5 নাম্বারের 20টা, আর 10 নাম্বারের দিলাম ওই 15টা মতো, মানে 35টা কোয়েশ্চেন দিলাম। ওই 35টা কোয়েশ্চেন করলে তোমাদের মোটামুটি কমন পেয়ে যাবে, মানে ফার্স্ট ক্লাস পাওয়ার মতো হয়ে যাবে। আর তারপরে আরও কিছু ইম্পর্টেন্ট থাকবে যেগুলো আমি হয়তো পরে রেডি করব, মানে এখনও রেডি করিনি। তো যেগুলো যেগুলো প্রশ্ন উত্তর আমার কাছে আছে সেগুলো আমি কারেকশন করি, কিছু ভুল ত্রুটি তো থাকেই, সেগুলোকে ঠিকঠাক করে নিয়ে তোমাদেরকে আমি দিই, আর কিছু অ্যাড করি। যেমন আজকে সভ্যতার সংকটের আমার 10 নাম্বারের কোয়েশ্চেনটা রেডি ছিল, 5 নাম্বারেরগুলো ছিল না। তো ওই 5 নাম্বারেরগুলো আমি আজকে সকালেই রেডি করলাম, দুপুরে পর্যন্ত রেডি করে তোমাদেরকে নোটগুলো দিলাম। ঠিক আছে আজকে। হ্যাঁ। হুম। ইতিহাসের নোট বেশি কিন্তু রেডি নেই আমার, দেখছি আমি যতগুলো পারবো দিয়ে দেবো। গত বছর আমি তো ইতিহাসের বই দিয়ে দিয়েছিলাম ওদেরকে, ইতিহাসের বই কিনতে বলেছিলাম, ফার্স্ট ইয়ারকেও বলেছিলাম। তো সহপাঠীর বই কিনেছো কি? হ্যাঁ, একটাই তো প্রকাশনীর বই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রশ্নগুলো মোটামুটি। হুম। হুম। 31 বা 41, দাঁড়াও, 41টা মনে হয় তোমাদের বাংলাতে দিয়েছে বইটা। হুম। আচ্ছা ঠিক আছে, যেটা তোমাদের ইংলিশে আছে আমি সেটার প্রশ্নপত্রটা আগে দিচ্ছি। হ্যাঁ, এবছর দুটো বই কিন্তু বাংলা ভার্সন দিয়ে দেবে ইউনিভার্সিটি থেকে। বই। হ্যাঁ। আচ্ছা। ঠিক আছে, যেটা ইংলিশ ভার্সন আছে, মিঠু বলছিল কোনটা ইংলিশ ভার্সন আছে? আচ্ছা ঠিক আছে, যেটা ইংরেজি ভার্সন আছে সেটারই আমি আগে কোশ্চেন সেটটা দিচ্ছি। না না, ইয়েটা তোমার সহপাঠীর বইটা বলেনি তোমার।
হুম, ঠিক আছে, আমি প্রশ্ন সেটগুলোই দেওয়ার চেষ্টা করছি আগে। হুম হুম, আমি প্রশ্নপত্রগুলো দেওয়ার চেষ্টা করছি তাড়াতাড়ি। হ্যাঁ, হুম হুম, ওগুলো ইউনিভার্সিটি থেকে ইংলিশ ভার্সন। না, ওটা পরীক্ষা বাংলাতে দেওয়া যাবে, ইংলিশ বাংলা দুটো অপশন থাকবে, কিন্তু ইউনিভার্সিটির বই ওটা। না না, ওটা বাংলাতে পরীক্ষা দেওয়া যাবে। প্রশ্ন বাংলা ইংলিশ দুটোই থাকবে, আমি তোমাদের নোটও বাংলাতেই দেবো। আহ, অসুবিধা নেই, বাংলাতেই পরীক্ষা দিতে পারবে। না না, ওর সবার সবার যে কেউ ইংলিশ থাকুক যাই থাকুক, ওটা যে কোনো ভাষায় পরীক্ষা দিতে পারে, মানে ইংলিশ বাংলা দুটোই অপশন থাকবে। সেকেন্ড ইয়ারে আলাদা কি করে সাবজেক্ট হবে? সেকেন্ড ইয়ার তো সবার একই আছে। ফার্স্ট ইয়ার না, ওর পাশের ইংলিশ তো নয়, ওর কম্পালসারি ইংলিশ ছিল, কম্পালসারি এবছর চেঞ্জ হয়ে গেছে সবার। কম্পালসারি পেপার। না না, ও ইংলিশ কম্পালসারি নিয়েছিল, ওটা নয়। ওটা কেনার আগে আমাকে বললে না, আমি তো সোমনাথ বাবুকে পাঠিয়ে দিয়েছি পুরো প্রিন্ট করে, তোমাকেও পাঠিয়ে দিতাম। 31 নয়, কম্পালসারি পেপারগুলো, ওগুলোর সেটটা আমার কাছে আছে, আমি প্রিন্ট করে পাঠিয়ে দিতাম আগে বললে। কারণ ওই বইটা আমি আর কাউকে কিনতে বলছি না, খুব একটা ভালো নেই। হ্যাঁ, এবারে তুমি কিছুই জানো না, কাজ চালানোর জন্য নিতে পারো, ওটা কিছুটা অভিজ্ঞতা হবে, কিন্তু ওটা কনভার্টেড বই। কনভার্টেড বই মানে জানো তো, উইকিপিডিয়া থেকে সব কালেক্ট করেছে আর কনভার্ট করে দিয়েছে। তুমি উইকিপিডিয়া খুলবে আর ওই নোটটা খুলবে, হুবহু মিল পাবে, মানে একটা শব্দ এদিক ওদিক নেই। আমি খুঁজে পাচ্ছি না, দাঁড়া, রেকর্ডটা অফ করি আগে, নইলে